তাই তো? খুব সম্ভবত 9 তারিখ। আচ্ছা, কারো কিছু বলার থাকলে চ্যাট বক্সে বলবেন, কারণ না হলে যে আওয়াজটা তৈরি হয় সেটা থেকে বাকিরা শুনতে অসুবিধা হয়। হয়তো কারো ইচ্ছাকৃত নয়, কেউ কেউ অন করে রেখে দেয় ভুলে, মাইক অন থাকে। আমি যদি কাউকে স্পেসিফিক্যালি আনমিউট করি তাহলে সেটা আমি তাকে বলে দেব এবং তখন কথা বলার সময় দেব, সেই সময় তারা আনমিউট করে কথা বলবেন। কিন্তু আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এবং একটা ইউনিক ক্লাস বলা যেতে পারে, কারণ আমাদের এখানে বাকি সবই আপনাদের বইতে অনেক বেশি ভালোভাবে তোমাদের বইতে রয়েছে, কিন্তু এই ক্লাসটার ক্ষেত্রে অবশ্যই হ্যাঁ, অনেকে শুভ বিজয়ের প্রণাম জানালেন এবং শুভ বিজয়ের শুভেচ্ছাও জানালেন। সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভাশিস রইল। ছোটরা সকলে আশীর্বাদ দেবেন এবং আমি যেটা চাইবো যে সবাই একটু মন দিয়ে এই ক্লাসটা ফলো করো আজকের, কারণ এটা শুধু যে একটা কোর্সের মধ্যে কোর্সের বন্ধনীতে আবদ্ধ তা নয়। এই ক্লাসটার আর একটা বিশেষ ভ্যালু আছে, যেটা হচ্ছে যে এর যেমন এর ইমপ্লিকেশন সারা জীবন ধরে তোমাদের থাকবে এবং এটা এমনই একটা ক্লাস, এটার শিক্ষাটা আমাদের শুধু যে কাজের জায়গায় লাগে তা নয়। ভালো করে যদি আজকের ক্লাসটা কেউ করো, দেখবে এটা আমাদের সমস্ত জায়গায়, অর্থাৎ বন্ধু বান্ধব, বাড়ি, পরিবার, ঘর এবং নিজের খুব চেনা কারুর সঙ্গে রিয়্যাক্ট করতে গেলে, শুধু তাই নয়, বাসে, ট্রেনে, ট্রামে বা অন্যান্য গাড়িতে জার্নির সময়ও যে একটা টেম্পোরারি যে গ্রুপ তৈরি হয়, তার মধ্যেও কিন্তু রিয়্যাক্ট করতে গেলে এই ব্যাপারগুলো বা নিজের একটা আলাদা ছাপ রেখে যেতে গেলে কিন্তু, বা নিজেকে অনেকখানি ভালো জায়গায় রাখতে গেলে এই শিক্ষাটা ভীষণভাবে জরুরি। আমি বলছি না যে এটা আমি একেবারে ইউনিকলি বলছি, কেউ জানে না, অনেকেই হয়তো এটা ফলো করেন, খুব ভালোভাবে ফলো করেন। আমি আমার সুদীর্ঘ চিকিৎসক জীবনে অনেক জায়গাতে সংস্পর্শে এসেছি, এমন অনেক নার্সিং দিদিমণিদের যারা হয়তো সত্যি যাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যেখানে অল্প বয়সে হয়তো আমারও অনেক সময় মাথা গরম হয়ে যেত। পেশেন্ট পার্টি হঠাৎ এমন মন্তব্য করে দিল, এমন খারাপ কিছু একটা বলে দিল, সারাক্ষণ হয়তো সিরিয়াসলি একটা কেস ম্যানেজ করার পর যখন তাকে ঠিক করে আনছি তখন হয়তো পেশেন্ট পার্টি একটা অন্য ধরনের কথা বলে দিল। তাতে নিজেদের মনের মধ্যে খুব একটা আলোড়ন তৈরি হয়, তখন হয়তো নিজেরাও কিছু একটা রিয়্যাক্ট করে ফেলি। সেগুলো আমরা দেখেছি যে তার থেকে অনেক বাজে কথা বললা সত্ত্বেও, মহিলা হওয়া সত্ত্বেও তারা তো আরো অনেক বেশি অপমানিত বোধ করবেন, স্বাভাবিক কথা তাদের। কিন্তু সেই নার্সিং দিদিমণিরা বা নার্সিং স্টাফরা, আমার সেই বোনেরা, ছোট ছোট বোনেরা, তারাও দেখেছি খুব সুন্দরভাবে পরিস্থিতিগুলোকে কন্ট্রোল করে, সুন্দরভাবে তারা পার্ট নেয় এবং তারপরে আস্তে আস্তে কিন্তু মানুষ যখন বুঝতে পারে যে আমরা আমাদের কাজটা ঠিকঠাক করছি এবং আমরা চেষ্টা করছি তাদের পেশেন্টকে ভালো রাখার জন্য, তখন তারা তাদের এই সাময়িক উদ্বেগ জনিত খারাপ ব্যবহার থেকে বেরিয়ে আসার চেষ্টা করে এবং অনেকে পরে হয়তো নিজেরা দুঃখ প্রকাশও করে যায় তাদের নিজেদের ব্যবহারের জন্য। তো এই যে বিষয়টা, এটা তো আমরা অনেক সময়ই প্রতিদিনই ফেস করি, তাই না? এবং দেখা যায় যে কেউ কেউ হয়তো খুব ভালোভাবে ব্যাপারটা ম্যানেজ করছে। আমরাই দেখি অনেক সময় ওই দিদি থাকলে খুব ভালো, আমরা অনেক সময় নিশ্চিন্ত হয়ে যাই, তাহলে ওয়ার্ডে কোনো ঝামেলা হবে না, ওই দিদি ঠিক সময় মতো আমাদের বলে দেবে, আমরাও একটু চা খেয়ে এলাম হয়তো বাইরে গিয়ে। কিন্তু আবার কেউ কোনো সিস্টার থাকলে হয়তো ওরে বাবা উনি আছেন, কখন লেগে যায়, আবার থাকি আশেপাশে, তারপর আবার পেশেন্ট পার্টি এসে ঝামেলা করবে আমার সঙ্গে। এই যে ব্যাপারটা, এটা আবার আপনাদের ক্ষেত্রে বা তোমাদের ক্ষেত্রেও অনেক সময় দেখেছো যে ওই ডাক্তারবাবু আসছেন, ওরে বাবা রাউন্ডে আসছে, তার মানে এমন পেশেন্টের সঙ্গে কথা বলবে, পার্টি হয়তো আমাদের ঝামেলা করবে। ঠিক উল্টো জিনিসটা তোমরাও দেখেছো, আমরাও দেখেছি। সেই ব্যাপারটাই হচ্ছে যে একটু চেঞ্জ অফ আউটলুক আমাদের প্রয়োজন, যেটা একটু চেঞ্জ অফ আউটলুক, চেঞ্জ অফ মানে নিজেদের যেটা বলা যায় যে অ্যাটিটিউড, চেঞ্জ অফ আউটলুক অ্যান্ড চেঞ্জ অফ অ্যাটিটিউড এখানে একটা আকাশ পাতাল তফাৎ করে দিতে সক্ষম হয়। যাই হোক, আমি আর দীর্ঘায়িত করব না, প্রথমেই ঢুকছি। আজকে অনেকগুলো জরুরি জিনিস আছে। তো এই যে ব্যাপারটা যেটা বললাম, যে সেটা হচ্ছে আমাদের
যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম সেটা মানে আমাদের পরিভাষায় বলতে গেলে বলতে হয় সফট স্কিল। সফট স্কিল বা আমাদের যদি বাংলায় বলতে হয় তাহলে নরম নরম শিক্ষা। কিন্তু সেটা তো নরম বলে কিছু হয় না। হার্ড স্কিল সফট স্কিল দুরকম স্কিল আমাদের আছে। তার মানে সফট যখন আছে তখন নিশ্চয়ই হার্ডও আছে। তাহলে হার্ড স্কিলটাই বা কি? এই ধরনের নানা প্রশ্ন আমাদের মনে জাগে এবং হার্ড স্কিলের সঙ্গে সফট স্কিলের তফাৎটা কোথায়, কি সীমারেখা, কিভাবে আমরা সেটাকে বুঝবো, এই যে নানা রকম প্রশ্নগুলো, এইগুলো আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে। তো সেই জিনিসটাকে নিয়েই আজকে নানা রকম প্রশ্নের উত্তর দেব। যদিও যতটাই আমি সময় পাই না কেন এই ক্ষেত্রে অনেকটা বড় সময় দরকার হয়, কারণ এটা এই যে ব্যাপারটা এটা ম্যানেজমেন্টের একটা খুব গূঢ় ব্যাপার এবং এটা অনেকটাই ভালো করে শোনা এবং জানার ব্যাপার আছে। কাজেই সেটা হয়তো সময়ের একটু প্রয়োজন দাবি করে, সেজন্য সময় একদমই আজকে আর নষ্ট করা যাবে না। এখন অবধি 51 জয়েন করেছে, আমার মনে হয় বাকিরাও করে যাবে। সবাই বোধহয় মানে সেন্টারে বোধহয় কেউ নেই, সবাই বাড়ি থেকেই জয়েন করছে। ঠিক আছে, কোনো অসুবিধে নেই, যে যার কমফোর্টেবল জায়গায় বসেই অ্যাটেন্ড করো। তবে আমি সকলকে অনুরোধ করব তাদের ভিডিওগুলো অন করে রাখতে, ভিডিও অফ করো না। কারণ তাহলে তোমাদের সঙ্গে ইন্টারাক্ট করা যায় না, ভালো করে বোঝা যায় না। ছাত্রীর মুখ না দেখা গেলে কি করে বুঝবো যে সে ব্যাপারটা বুঝছে কি বুঝছে না, তাই না? আর তোমাদেরও সেই সিরিয়াসনেসটা চলে যাবে যে না আমি একটা জায়গায় বসেছি। সেখানে এই ব্যাপারটা হচ্ছে প্রফেশনাল এথিক্স এর মধ্যে পড়ে। তো প্রফেশনাল এথিক্স নিয়েও আজকে একটু আলোচনা হবে যে কাকে বলছি প্রফেশনাল এথিক্স। এটাও সফট স্কিলের মধ্যে কিন্তু একটা অংশ। তা সেই সফট স্কিলের অঙ্গ হিসেবে তোমাদের বলবো যে সবাই ভিডিওটা চালিয়ে বসো। তারপরে আমরা আমাদের মানে কি বলতে চাইছি এবং সফট স্কিল কাকে বলে সেই আলোচনার মধ্যে এখনই ঢুকে পড়ছি। আমি 2 মিনিট টাইম নিচ্ছি, কারণ স্ক্রিন শেয়ার করব। কাজেই সেই সময়ের জন্য 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, তার মধ্যে তোমরা ইজি হয়ে নাও। আর এখানে 2-1 জন হয়তো আমার মাস্টার অফ পাবলিক হেলথের ছাত্রী আর কি, তারা পার্ট নিতে পারে। তারা যদি জয়েন করেন তারা দে আর ওয়েলকাম, কারণ তারাও এই ক্লাসটা করতে চান। ম্যানেজমেন্ট বা মাস্টার অফ পাবলিক হেলথের কয়েকজন ছাত্রী তারা জয়েন করতে পারেন, সেটা আমি তোমাদের জানিয়ে রাখলাম। একই সঙ্গে তারাও ক্লাসটা করতে পারেন। সফট স্কিল কাকে বলে ব্যাপারটা ক্লিয়ার করে প্রথমে বুঝতে হবে। স্কিলস, এবিলিটিস অ্যান্ড ট্রেডস, এটা একটা অম্বুজা সিমেন্টের একটা সুন্দর পাওয়ার পয়েন্ট স্লাইডস আমি পেয়েছি, জোগাড় করেছি যাদের অর্গানাইজেশনের তরফ থেকে। দেখুন, স্কিলস, এবিলিটিস অ্যান্ড ট্রেডস দ্যাট পার্টেইনস টু পার্সোনালিটি, অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। অর্থাৎ স্কিল বা আমাদের কোনো একটা বিশেষ কাজ করার দক্ষতা, এবিলিটি মানে ক্ষমতা, এবং ট্রেট মানে নিজস্ব সহজাত প্রতিভা, এই 3টে জিনিসকে মিশিয়ে যদি আমাদের পার্সোনালিটি বা আমাদের ব্যক্তিত্ব, অ্যাটিটিউড বা আমাদের অন্যের প্রতি আচরণ এবং বিহেভিয়ার বা আমাদের ব্যবহারকে একটা পরিবর্তন আনা যায়, সেই জিনিসটাকেই বলা হয় সফট স্কিলস। এগুলো যে পরিবর্তন আনে, তাহলে স্কিলস, এবিলিটিস অ্যান্ড ট্রেটস দ্যাট পার্টেইন টু পার্সোনালিটি, অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। তাহলে এইগুলো, এটা যদি শর্টে বলতে হয় স্যাট, স্যাট, এসএটি স্যাট এবং পিএবি প্যাব। স্যাট প্যাব বলা হয়, স্যাট থেকে প্যাব, স্যাটারডে অর্থাৎ স্যাট এবং প্যাব, পাব বলতে পারি। তো পার্সোনালিটি, অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার কথাটা মাথায় রেখো, এটাই সফট স্কিল। আর সফট স্কিল কি নয়? ফর্মাল বা টেকনিক্যাল নলেজটা কিন্তু সফট স্কিল নয়। অর্থাৎ তুমি যে নার্সিং এর ট্রেনিংটা নিয়ে এসছো এতদিন, যা যা শিখেছো, গাইনোকোলজি, অবস্টেট্রিক্স, সার্জারি, মেডিসিন, বা আমার কাছ থেকে যে এপিডেমিওলজি যা কিছু পড়ে এসছো, সে কোনোটাই কিন্তু সফট স্কিল নয়, এটা মনে রেখো। সফট স্কিল কি সেটা বলে দিলাম, স্যাট অ্যান্ড প্যাপ, স্কিলস, এবিলিটিস অ্যান্ড ট্রেড দ্যাট পার্টেইন টু পার্সোনালিটি, অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। আর সফট স্কিল আর নট কি কি নয়, সেটা হচ্ছে ফর্মাল আর টেকনিক্যাল নলেজ নয়।
ইন্ডাস্ট্রি কি চায়? ইন্ডাস্ট্রি বলতে এখানে কিন্তু কেউই ইন্ডাস্ট্রির বাইরে নই, আমরাও একটা হেলথের ইন্ডাস্ট্রি চালাচ্ছি, যদিও সেটা কোনো লাভজনক ইন্ডাস্ট্রি নয়। আমরা নো প্রফিট নো লস, আমরা কোনো প্রফিটের জন্য করছি না, কিন্তু আমরা কিন্তু সেটাও একটা ইন্ডাস্ট্রি চালাচ্ছি। কাজেই এই ক্ষেত্রেও ইন্ডাস্ট্রি কথাটা আসছে। তো ইন্ডাস্ট্রি কি চায়, কিরকম ধরনের মানুষ আমরা আমাদের কাজের জায়গায় চাই? এমন যদি মনে করো যে আমি আমার অর্গানাইজেশনের জন্য কাউকে খুঁজছি, তাকে আমি কি ধরনের, সরি এটা চলে গেল, আমি আবার নিয়ে আসছি, তাকে কি ধরনের দক্ষতাযুক্ত লোক আমরা খুঁজবো? আচ্ছা একটু টাইম নিচ্ছি, কারণ এটার স্ক্রিন টাইমটা বাড়াতে হবে, আদারওয়াইজ এরকম ভাবে বারে বারে বিরক্ত করবে। আবার ফিরে আসি সেই পাওয়ার পয়েন্ট স্লাইডে। উই ওয়ান্ট ইউ স্কিল সেটস দ্যাট ইনক্লুড, কি কি লাগবে, মেইনলি কি কি জিনিস আমাদের সফট স্কিলের মধ্যে ঢোকে। 1 নম্বর হচ্ছে ওরাল এবং রিটেন কমিউনিকেশন স্কিল, মুখে কথা বলার একটা সহজাত ক্ষমতা, মানুষের সঙ্গে কমিউনিকেট করতে পারার একটা ক্ষমতা। সেটা দেখবে সবার থাকে না, অনেক ভালো ভালো ছেলে মেয়ে আছে যারা ঠিক করে কথা গুছিয়ে বলতে পারে না, বা একবারে চোখের দিকে তাকিয়ে কথাও বলতে পারে না। আবার অনেকে আছে যারা হয়তো অ্যাভারেজ স্টুডেন্ট, কিন্তু তারা এত সুন্দর কথা বলে, আমরা বলি না বলিয়ে কইয়ে আছে মেয়েটা, বেশ সুন্দর করে বেশ কাজটা গুছিয়ে নিয়ে চলে যায়। তো এই যে ব্যাপারটা, এই যে দক্ষতাটা, এটা কিন্তু সফট স্কিল, এবং এটা ভীষণ জরুরি আমাদের দৈনন্দিন জীবনে। তুমি নিজেরাও দেখেছো, খুব অর্ডিনারি, খুব সাধারণ একজন মেয়ে হয়তো, সে হয়তো অনেক ভালো, তোমরা হয়তো অনেক ভালো রেজাল্ট করছো, কিন্তু সে শুধু সুন্দর সবার সঙ্গে ব্যবহারটা রেখে, বজায় রেখে সে কাজটা বার করে নিয়ে চলে গেল। তাকে নিয়ে আমরা অনেক সময় অনেক সমালোচনা করি, করি না? নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে বলি, এই দেখ দিব্যি কিরকম কাজটা বার করে নিয়ে চলে গেল। কিন্তু তার থেকে কিন্তু আমাদের শেখার আছে, সেই সফট স্কিলটাও কিন্তু অর্জন করার মতো একটা বিদ্যা, এবং সেটা বলতে গেলে হার্ড স্কিলের ওপর দিয়ে যায়। কাজেই, কারণ হার্ড স্কিল তুমি বইয়ের পাতায় পড়ে নিতে পারো, কিন্তু সফট স্কিল কিন্তু সেভাবে তুমি দেখে নিতে পারবে না। অনেকে কিন্তু এখনো নাম দাওনি, নামগুলো কিন্তু ঠিকঠাক, কারু গ্যালাক্সি কারু ভিভো এরম নাম হয়ে আছে, নামগুলো ঠিক করে নেবে, রিনেম করে নেবে। সুপর্ণা দে, ভিডিও অন করতে হবে, কিন্তু ভিডিও অফ করে রাখলে হবে না। ছেলেকে একটু পরে খেলতে বললে হবে, ঠিক আছে? ছেলেকে একটু বাইরে গিয়ে আশেপাশে খেলতে বলে দিন, তারপরে কিছুক্ষণ পরে আবার খেলা যাবে, ঠিক আছে? এখন মন দিতে হবে, মন দিতে হবে। ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল, ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, প্রবলেম সলভিং রিসোর্সফুলনেস, এবিলিটি টু ওয়ার্ক, প্রোডাক্টিভিটি অন এ টিম। খুব বড় বড় শক্ত শক্ত কথা বললাম, একটু করে বুঝিয়ে দিই। ওরাল এবং রিটেন কমিউনিকেশন স্কিল বলতে আলাদা করে বোঝানোর কিছু নেই। ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি অর্থাৎ কোনো বিপদের সময়ে বা যখন সময় কম আছে, অনেকখানি কাজ করতে হবে, কোনো একটা কিছু অ্যারেঞ্জমেন্টের ব্যাপারে, দেখবে দুর্গাপুজোর সেক্রেটারি, সেটা বিরাট ব্যাপার। পুজোর আগের দিন সেখানে একটা ভয়ঙ্কর ব্যাপার, এটা নেই ওটা নেই, সেটা আসছে না, ওটা অর্ডার দেওয়া হয়েছিল কিন্তু তারা এখন ক্যান্সেল করে দিয়েছে। এই যে সহজ মাথায় দেখবে অনেকে সুন্দরভাবে ব্যাপারগুলোকে ম্যানেজ করে নিয়ে বেরিয়ে যায়। ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি তাদের কিন্তু ভালো আছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রবলেম সলভিং, অর্থাৎ একটা প্রবলেমকে কিভাবে সলভ করা যায়। প্রবলেমকে দুভাবে সলভ করা যায়, একটা হচ্ছে লাঠি হাতে মাঠে নেমে পড়ে মারামারি করে, আর একটা হচ্ছে আলোচনার মাধ্যমে, তাই নয় কি? দুভাবেই প্রবলেম সলভ করতে পারি। তো কোন প্রবলেম সলভ করার ওয়েটা বেটার বলে তোমাদের মনে হয়? চ্যাটে ছোট্ট করে লিখে ফেলো কেউ কেউ, যে মানে ফাইটিং নাকি ডিসকাশন। নিজেরাই লেখো, এক আধজন লেখো, আমি দেখি। ফাইট করা, ফাইটের মাধ্যমে সমাধান, না ডিসকাশন? সবসময় আমি মানছি ডিসকাশনের মাধ্যমে সব সমাধান হয়তো হয় না। বাহ, সুন্দর লিখেছে, হাসি ভক্ত লিখেছে ডিসকাশন, ভেরি গুড। আর ঠিক আছে, তাহলে বোঝা গেল যে অনেকে, সবাই চাইবে ডিসকাস করে ব্যাপারটা মেটানো। হ্যাঁ, মারামারি করে কি আর সলভ করতে চায়? আমাদের গায়ে জোর থাকতেই পারে, কিন্তু সেটা অকারণে ব্যবহার করতে কেউ চাই না, তাই নয় কি? বা আমার থেকেও জোর
অনেক লোক মিলে এলে আমরা তার সঙ্গে নাও পেরে উঠতে পারি। কাজেই সবচেয়ে ভালো ডিসকাশনের মাধ্যমে যদি মিটে যায়, তাহলে প্রবলেম সলভিং এর ব্যাপারটা যদি আমাদের মাথায় থাকে, আমরা এই ডিসকাস করে সলভ করতে পারি, দ্যাট ইজ অলসো আ সফট স্কিল। ঠিক আছে? আর এবিলিটি টু ওয়ার্ক প্রোডাক্টিভলি অন এ টিম, একটা টিম ওয়ার্ক, আমরা বলি না একটা টিম ওয়ার্ক, একটা দলের মতো পুরো দল নিয়ে খেলছে। হ্যাঁ ঠিক আছে, বুঝেছি। সঙ্গীতাও লিখেছে ডিসকাশন, ভেরি গুড, সবাই অনেকেই লিখছে। আচ্ছা, একটা দল নিয়ে যে অ্যাকশন করা, অনেক সময় দেখবে বিশ্বকাপের ম্যাচ ফ্যাচ, অনেকেই নিশ্চয়ই ফুটবল ক্রিকেট সবকিছুই দেখো, দেখো নাকি? তো ফুটবল ক্রিকেট যে কোনো ম্যাচেই দেখবে ইন্ডিভিজুয়ালের কৃতিত্বে ম্যাচ জেতা, সেটা খুব শক্ত ব্যাপার, সবসময় সেটা হয়ও না, তাই না? সবসময় হয় না, তাই তো? আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালের কৃতিত্বে ম্যাচ জিততে গেলে ইন্ডিভিজুয়ালকে অনেক বেশি দক্ষতা দেখাতে হয়। ফুটবলের ক্ষেত্রে তো সেটা একদমই সম্ভব না, সেটা একটা টিম ওয়ার্ক। একা উঠে গিয়ে গোল করে দিয়ে এলো মারাদোনা কজন হয়? সবাই তো মারাদোনা হয় না। কিন্তু দলবদ্ধ খেলা কাকে বলে? জার্মানি টিমটাকে দেখে 2014 সালে বা 18 সালের ক্ষেত্রে জার্মান টিমটাকে দেখে বোঝা গেছিল যে কেমন করে সবাই মিলে, সবাই জানে কে কোন পজিশনে বল বাড়াবে, কে কোন পজিশনে গিয়ে বলটা ধরবে, কোথায় গিয়ে কতটুকু সে এগোবে। প্রত্যেকেই কিন্তু গোল করতে চাইছে না। আমরা যদি 11 জন প্লেয়ারই যদি গোল করতে চায়, তাহলে গোল হবে না, আলটিমেটলি নিজেরাই গোল খাবে। কিন্তু যদি নিজেরা মনে করে রাখে যে না ঠিক আছে, দ্বিতীয় পাসটায় আমি পা দেবো, তৃতীয়টায় ও দেবে, চতুর্থটায় আরেকজন দেবে, কিন্তু ফাইনাল গোলটা XYZ অন্য কেউ করে যাবে, কিন্তু আমার দরকার কি? আসল হচ্ছে গোল করা, তাই নয় কি? আমার দল যদি 5 গোলে জেতে, তবেই তো আমার নামটাও হবে। নাকি আমি একা একটা গোল দিলাম কিন্তু উল্টো দিকের দল 5টা গোল দিয়ে চলে গেল, আমরা 5-1 হেরে গেলাম, তাহলে কি আমি সেই জায়গাটায় যেতে পারবো? কখনোই পারবো না। কাজেই টিম ওয়ার্ক ইজ নেসেসারি। এই যে টিম ওয়ার্ক, একটা টিমের মতো, টিমের মধ্যে ঠিকভাবে আহ, এগিয়ে চলা, টিমের প্রত্যেকের মধ্যে কোঅর্ডিনেশন মেনটেন করে চলা। হুম। শিবানী ভিডিও অফ করে বসে আছে কেন? হ্যাঁ, শিবানী ভিডিওটা অন করলে ভালো হয়। কেউ কিন্তু ভিডিও অফ করে রাখবে না, ভিডিও অন করো। শিবানী ভিডিও অফ কেন? শিবানী অন করো। হুম। বাকি সবাই করছে, ভেরি গুড, থ্যাংক ইউ যারা যারা অন আছে। আচ্ছা, এবিলিটি টু ওয়ার্ক প্রোডাক্টিভলি অন আ টিম, তাহলে বিষয়টা বোঝা গেছে। পরে আমি আলোচনার জন্য সময় রাখবো যে সফট স্কিল ফর সাকসেসফুল কেরিয়ার। সফট স্কিল ইজ দ্য এবিলিটি রিকোয়ার্ড and expected from persons for finding a suitable job, its maintenance and promotion. অর্থাৎ হার্ড স্কিল কতদূর আমাদের নিয়ে যেতে পারে? হার্ড স্কিল আমাদের নিয়ে যেতে পারে ইন্টারভিউ টেবিল অবধি, কিন্তু ইন্টারভিউ টেবিলে গিয়ে ইন্টারভিউটাতে সাকসেস পেয়ে তারপরে সেই জবটাকে কন্টিনিউ করা এবং জবে প্রমোশন পাওয়া, এই সমস্ত কটা জিনিস কিসের জন্য হয় বলতে পারবে? কিসের জন্য হয়? সেটা হয় সফট স্কিলের জন্য। ঠিক আছে, বোঝা গেছে? কাজে ইন্টারভিউ টেবিল অবধি তুমি যেতে পারো, তোমার কোয়ালিফিকেশন আছে। হ্যাঁ ঠিক আছে, আমি বিএসসি নার্সিং করেছি, আমার এই কাজটার জন্য বিএসসি নার্সিং এর প্রয়োজন, বা আমি নার্সিং পাস করেছি, এইটুকু প্রয়োজন। হ্যাঁ, হাসি ঠিক বলেছে, সফট স্কিল। এইটুকু আমরা যেতে পারি টেবিলটা অবধি হার্ড স্কিল দিয়ে, অর্থাৎ আমার এই কোয়ালিফিকেশনটা আছে, এরা একজন বিএসসি নার্সিং ক্যান্ডিডেট চাইছে, ঠিক আছে আমি গেলাম। তারপরে এই ইন্টারভিউতে গো থ্রু করা এবং তারপরে চাকরিটা পাওয়া এবং চাকরিটাতে তারপর সাকসেসফুলি চাকরিটা করা এবং চাকরিতে প্রমোশন হওয়া, এই এতগুলো জিনিস কিন্তু করে দেয় কে? সফট স্কিল। কিন্তু জানো, হার্ড স্কিল আমাদের 85% প্রয়োজন, কিন্তু তার মধ্যে মাত্র 15%, 100%-এর মধ্যে 15% সফট স্কিল। কিন্তু সফট স্কিল ইজ দ্য ফাউন্ডেশন। সফট স্কিলের ভিতের ওপরেই পুরোটা দাঁড়িয়ে থাকে। কাজে হার্ড স্কিল যতই ভালো করে সারা জীবন পড়াশুনো করো না কেন, যদি সফট স্কিল ভালো করে না জানা থাকে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। ইম্পর্টেন্স অফ সফট স্কিল কোথায় কোথায় ইম্পর্টেন্ট না? ইন্টারপার্সোনাল রিলেশন মেনটেন করার ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখবে এক একজন মহিলা তাদের ব্যবহার, বা একটি ছেলে তার পুরুষ তার ব্যবহার এত স্নিগ্ধ, সবাই তার সঙ্গে গিয়ে কথা বলতে চায়। এটা হয় না আমাদের মধ্যেই? দেখবে এক আধজন বন্ধুর সঙ্গে সবাই কথা বলতে চায়। আবার কারোর সঙ্গে কেউ কেউ আছে, তারা হয়তো এমনি খুব ভালো, মনের দিক দিয়ে ভীষণ ভালো, কিন্তু হয় তারা একদম কথা বলে না, বা তাদের সঙ্গে কথা বলে কেউ আনন্দ পায় না। সেক্ষেত্রে তাদের সঙ্গে তোমরাও কথা বলতে যেতে চাও না। তোমরা কি বলো? আরে ওর বড্ড বেশি অহংকার,
ওর ইয়ে আছে, ওর সঙ্গে কথা বলে লাভ নেই, অনেক কিছু ব্যবহার করি কথা আমরা, তাই না? কিন্তু এই যে ব্যাপারটা আমরা একটু ভেবে দেখি না যে তারা একটা জিনিস ল্যাক করছে, সেটা হচ্ছে সফট স্কিল। আবার কেউ কেউ আছে একদমই দেখতে হয়তো খুব সাধারণ বা খারাপ দেখতে, কিন্তু তার কাছে গিয়ে সবাই বসতে চায়, সবাই তার সঙ্গে কথা বলতে চায়। কেন? তার মধ্যে ইন্টারপার্সোনাল রিলেশনটা ভীষণ মেনটেন করাটা সে ভালো করে, সেটা হচ্ছে সফট স্কিলের অঙ্গ। টু টেক অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন, কোনো একটা বিপদের সময় দেখবে তোমাদের মধ্যে অনেকেই দিশাহারা হয়ে পড়ো, কিন্তু একজন চুপ মাথা ঠান্ডা করে বলে দেয়, না চল আমরা এইভাবে এগোই, তাহলে কিন্তু সেই পথটায় গিয়ে দেখেছি আমরা সাফল্য পাই। হয় না? অনেক সময় হয় না তোমাদের ক্ষেত্রে? কি হয়তো এই যে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন নেওয়ার ক্ষমতাটা, এটা কিন্তু সবাই নিতে পারে না। দেখবে এক একজন হয়তো তারা কোথা থেকে ভিতর থেকে এসে হঠাৎ সুন্দর করে বলে দেয় যে আমরা এটা করব, এবং দেখা যায় যে সেটাই হচ্ছে লিডারশিপ। আগের দিন বলেছিলাম, লিডারের কিন্তু সফট স্কিল ভীষণ প্রয়োজনীয়। কারণ লিডার যদি ঠিকঠাক ডিসিশন না নেয়, তাহলে পুরো দেশটা, পুরো পৃথিবীটাই জলে চলে যাবে। তাই নয় কি? আমরা অনেক সময় দেখি কোনো কোনো স্বৈরতন্ত্রী লিডার বা মাথায় গন্ডগোল আছে লিডারদের দিয়ে কি অসুবিধা হয়, হ্যাঁ, সেগুলো আমরা সবাই ফিল করি। সেইগুলো ঠিক করতে হবে। শুধু মানুষের জনপ্রিয় হলেই হবে না, ঠিকঠাক ডিসিশনটা নিতে জানতে হবে। টু কমিউনিকেট এফেক্টিভলি, মানুষকে আমি যেটা করতে চাইছি সেটা সুন্দর করে বোঝানোর ক্ষমতা, যাতে কেউ আমার বিরুদ্ধে না চলে যায়। প্রত্যেকটা মানুষ তার নিজস্ব ভ্যালু, নিজস্ব অ্যাটিটিউড নিয়ে বড় হয়েছে, কি বলেছি তো আমি আগেও। কাজেই সকলের গ্রহণযোগ্য একটা ডিসিশন এবং তাদের বুঝিয়ে নেওয়া যে না, এই ডিসিশনটা এইভাবে এগুলো ঠিকঠাক ভাবে আমরা যেতে পারবো, সেই কমিউনিকেট করার ক্ষমতাটাও ভীষণভাবে জরুরি। আর টু হ্যাভ গুড ইমপ্রেশন অ্যান্ড ইম্প্যাক্ট টু গেইন প্রফেশনাল ডেভেলপমেন্ট, একটা ভালো ইমপ্রেশন রাখা। সে সবটা কাজ করে বেরিয়ে গেল, সবাই হয়তো কাজটা করলো, কিন্তু তার নামটা হয়ে গেল, আহ কি সুন্দর কাজটা করে গেল রে। তারপর আস্তে আস্তে এটাই কিন্তু তার প্রফেশনাল কেরিয়ারে, প্রফেশনাল ডেভেলপমেন্ট হতে সাহায্য করে। কেন এত কথা বলছি? তোমরা যাচ্ছ টিম লিডার হয়ে জয়েন করতে হেলথ ওয়েলনেস সেন্টারে। সেখানে তোমার মধ্যে যদি সফট স্কিল না থাকে, তাহলে তুমি একদিনও সেখানে বসতে পারবে না। আর যদি তোমার মধ্যে সফট স্কিল ভালো থাকে, দেখবে তোমাকে এএনএমরা মাথায় করে রাখবে, আশারা মাথায় করে রাখবে। ও, সিএইচও দিদিমণি আমাদের ভীষণ ভালো, বলে না, অনেকেই বলে না, ভীষণ ভালো, ব্যবহারটি ভীষণ ভালো। কিন্তু ব্যবহারটি ভীষণ ভালো মানেই কিন্তু যে শুধু হেসে হেসে কথা বলি তা নয়, এই এতগুলো জিনিস লাগে। এই সব কটাই কিন্তু সফট স্কিলের অঙ্গ। নিজেরা পড়তে পড়তে একটু নিজেরা মনে মনে ভাবো যে এই জিনিসগুলোর মধ্যে কোনোটা, আমি বলছি না তোমাদের মধ্যে কোনো ঘাটতি আছে, আমার মধ্যে বরঞ্চ অনেক বেশি ঘাটতি আছে, কিন্তু নিজেরা একটু ভাবো যে কোনোটা তোমাদের মধ্যে হয়তো আরেকটু বাড়িয়ে নেবে কিনা। কারণ এইটাই তোমাদের সময়, কারণ এরপরে কিন্তু একবার সেই কাজের সমুদ্রে ঝাঁপিয়ে পড়লে তখন কিন্তু আর নিজেকে চেঞ্জ করতে পারবে না। আর ফার্স্ট ইমপ্রেশন সবসময় ক্যারি করে। জানবে প্রথম দিন তুমি যে গিয়ে যেখানে বসেছো, সেখানে আশেপাশের লোকের সঙ্গে বা তোমার যারা স্টাফ থাকবে তাদের সঙ্গে যে ব্যবহারটা করেছো, সেই ব্যবহারটাই কিন্তু পরে বরাবরের জন্য ক্যারিড হবে। কমিউনিকেশন স্কিল অ্যাজ সফট স্কিল। ও, এক মিনিট। কমিউনিকেশন স্কিলস ফর্ম দ্য কর্নার স্টোন অফ সফট স্কিল, অর্থাৎ এইটাই হচ্ছে আসল চাবি। তুমি যে চাবি দিয়ে দরজা খুলবে, সেই চাবিটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। তুমি যদি মানুষের সঙ্গে কমিউনিকেশনই না করতে পারো, তাহলে তুমি কত ফ্লুয়েন্টলি কথা বলো, কি তুমি কত ভালো লেখো, কি তুমি কত ভালো প্রেজেন্ট করো, সেগুলোর কি কোনো দাম থাকবে? কি বলো, থাকবে কি? ত্রিদীপা আবার অফ করে দিয়েছে, হ্যাঁ, প্রিয়াঙ্কা অফ করে দিয়েছে, মৌমিতা অফ করে দিয়েছে, কেন? কি হচ্ছে? খাওয়া দাওয়া হচ্ছে? খাও না, আমাদের সামনেই খাও, আমরাও দেখি, দেখলে আমারও একটু ভালো লাগবে। যে লোভ দেবো না কেউ, আমি লোভ দেবো না, চিন্তা করো না, তোমরা খেতে পারো, খেতে খেতেই শোনো, ঠিক আছে? অফ করো না। আচ্ছা, যেটা বলছিলাম, কমিউনিকেশন স্কিলস ফর্ম দ্য কর্নার স্টোন অফ সফট স্কিল। আসল স্কিল হচ্ছে কমিউনিকেশন, এটা মনে রেখো। নেক্সট, এভরি হিউম্যান বিইং হ্যাজ টু এসেনশিয়ালি অ্যান্ড এফেক্টিভলি কমিউনিকেট উইথ আদার্স। প্রত্যেকটি মানুষকে আরেকজনের সঙ্গে কমিউনিকেট করতেই হবে। তুমি বাইরে বেরিয়ে এক পাও চলতে পারবে না, ঘরের মধ্যে এক পাও চলতে পারবে না, তুমি যদি কমিউনিকেট না করতে পারো। তুমি বাড়ির লোকের, ঘরের লোকের সঙ্গে যদি কমিউনিকেট না করতে পারো, তাহলে তুমি কি সংসার চালাতে পারবে? ঠিক তেমনি তুমি যদি বাইরে বেরিয়ে অটোওয়ালার সঙ্গে কমিউনিকেট না করতে পারো, তুমি যদি বাসের সঙ্গে, বাসের যে কন্ডাক্টর তার সঙ্গে কমিউনিকেট না করতে পারো, তুমি যদি ট্রেকারওয়ালার সঙ্গে কমিউনিকেট না করতে পারো, তুমি কিন্তু তোমার কাজের জায়গায় পৌঁছতে পারবে না। তুমি যদিও একটা সাইকেল নিয়ে গিয়ে কাজের জায়গায় পৌঁছলে, তুমি সেখানে ঢুকে বসলেই তোমার সঙ্গে যে এনএমরা এসে
কথা বলবে, আশা এসে কথা বলবে, বা যে পেশেন্ট আসবে তোমাকে দেখাতে, তাদের সঙ্গে যদি কমিউনিকেট না করতে পারো, তুমি কি কাজটা করতে পারবে? আমাকে বলো, পারবে কি? কি চুপচাপ শুনে গেলে হবে না? তোমাদের কি মতামত? পারবে? কমিউনিকেশন ছাড়া চালাতে পারবে? কে পারবে বলো? হাত তোলো। আদৌ কমিউনিকেট না করে চালাতে পারবে? পারবে না। সেই তো, ঠিক। কাজেই এই কমিউনিকেশন স্কিলটা কিন্তু ভীষণ জরুরি। এবং তার মধ্যে দেখো তিনটে ভাগ করেছে: ওরাল, রিটেন, নন ভার্বাল। আমরা মুখে যা বলি সেটা মাত্র 7% ক্যারি করে, একটু পরে গিয়ে বোঝাবো। বাকি 93% ক্যারি করে কি জানো? আমাদের হাবভাব, আচার আচরণ, মুখের এক্সপ্রেশন, হাতের নাড়াচাড়া, ঘাড়টা কিভাবে নিয়ে বসে আছি, সব কিছু ডিপেন্ড করে। আচ্ছা, আরো 10 মিনিট আছে এই ফার্স্ট সেশনের, তারপরের গুলো কিন্তু অটোমেটিক্যালি জয়েন করে যাবে, আমি বলে দিলাম। তোমরা জানোই সব, তাও বলে দিচ্ছি, অটোমেটিক্যালি জয়েন করে যাবে। 10 মিনিট আছে। এভরি হিউম্যান বিইং হ্যাজ টু এসেনশিয়ালি অ্যান্ড এফেক্টিভলি কমিউনিকেট উইথ আদার্স। 1 নম্বর কথা। 2 নম্বর, এফেক্টিভ কমিউনিকেশন ইজ দ্য হলমার্ক অফ ওয়ান্স এডুকেশন। তাহলে কমিউনিকেশনের প্রয়োজনীয়তাটা বোঝালাম। এবারে দেখো, গুড কমিউনিকেশনের ক্ষেত্রে কতগুলো জিনিস আছে। কোঅর্ডিনেশন, কিপ আদার্স ইনফর্মড অফ হোয়াট দে নিড টু নো। তারা কি জানতে চায় সেটা তাদের ঠিকঠাক জানানোটা এর মধ্যে একটা পার্ট কমিউনিকেশনের। উইদাউট ওভারবার্ডেনিং দেম, খুব বড় বড় কথা বললে যেটা বুঝতেই পারলো না, তারপর এক গাদা আননেসেসারি কথা বললে সেটাও বুঝতে পারলো না, সেসব না করে শুধু যেটুকু কাজের কথা সেইটুকু বলে তাকে বুঝিয়ে দাও। আবার কেউ কেউ আবার এটাকে এত শর্ট করে ফেলে, পেশেন্টরা বুঝতেই পারে না, তাদের একটা কথা হ্যাঁ বা না ছাড়া জবাব দেয় না, সেটাও কিন্তু ঠিক না। তাহলে অ্যাকচুয়াল জিনিসটা তোমায় জানাতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাকিউরেসি। রং মেসেজ দেওয়া একদম চলবে না, ঠিকঠাক মেসেজটা দিতে হবে। যে কি মেসেজটা তুমি দেবে সেটা আগে থেকে ভেবে চিন্তা করে দুবার ভাববে, তারপর একবার কাজ করবে, এই কথাটা লেখা আছে। থিঙ্ক টোয়াইস, কাট ওয়ান্স। তাহলে একবার দুবার ভেবে তারপর তুমি মেসেজটা দেবে। টাইমলিনেস, মেসেজ ডেলিভার টু আর্লি অর টু লেট মে অ্যাড টু কনফিউশন। যখন যে মেসেজটা দেওয়া দরকার তার অনেক আগে তুমি যদি মেসেজটা দিয়ে দাও, তাহলে কোনো লাভ হবে না। হ্যাঁ, একজন গর্ভবতী মা, সে বাচ্চা হওয়ার পর কি যত্ন নেবে সেটা যদি তুমি তাকে 2 মাসের মাথায় বলে দাও, যখন সে 2 মাসের গর্ভবতী, তার কি কাজ হবে? আবার তুমি হয়তো তার অ্যান্টিনেটালে কি কেয়ার নেওয়া উচিত ছিল, কি ওষুধ খাওয়া উচিত ছিল, সেটা তুমি গিয়ে বললে, তখন তার প্রায় মানে গর্ভ এন্ড হওয়ার সময় এসছে, ডেলিভারি হওয়ার সময় এসছে, বা ডেলিভারি হয়ে গেছে, তাতেও কোনো লাভ হবে না। কাজে ইনফরমেশনটা দেওয়ার ক্ষেত্রে তোমার টাইমলিনেস থাকতে হবে। তাছাড়া ইনফরমেশন, হু নিডস টু নো দ্যাট, কে কি জানতে চাইছে সেটা জানা দরকার, সেই অনুযায়ী ইনফরমেশনটা দিতে হবে। তুমি তোমার এএনএম কে যে ভাষায় কথা বলবে, একজন অশিক্ষিত বা না শিক্ষা পাওয়া মাকে তুমি নিশ্চয়ই সেটা সে ভাষায় বলবে না, তাকে অনেক সহজ করে বোঝাতে হবে। কাজে ইনফরমেশন একই ইনফরমেশন, হয়তো অ্যান্টিনাটাল কেয়ার কিভাবে নেবে, তোমার এএনএম আশাকে যেভাবে বলবে সেভাবে ওকে বলতে পারবে না, আবার ডাক্তারবাবুর সঙ্গে যেভাবে কথা বলবে সেটা আবার সেইভাবে আশাকে বোঝালে চলবে না, তাই না? কাজেই মেসেজগুলো আলাদা আছে। কনফার্মেশন, মেক শিওর দ্য রাইট পিপল হ্যাভ দ্য ইনফরমেশন দে নিড। তাদের জানা, দেখতে হবে তোমাকে যে সেই পিপল যাকে তুমি যেটা বলছো তাই সে সেটা কথা তার কাজে লাগবে কিনা, এবং সেটাই ঠিক তার জানার কথা কিনা, এবং সে সেটা জানছে কিনা, এটা জানা খুব জরুরি। নেক্সট হচ্ছে, the ability to speak fluently using the right word in the right order is a good communication. এটা অ্যানটা ভুল লেখা আছে, এ is a good communication। অর্থাৎ দেখবে অনেকে খুব সুন্দর কথা বলে, কথাটা হচ্ছে যে অনেকে এক্সট্রা কথা, একটা কথা 3 বার 4 বার বললো, সেভাবে অনেকে কথাটা বোঝায়। আবার অনেকে কথাটা বলে এত সুন্দর করে গুছিয়ে, ফ্লুয়েন্টলি, থেমে থাকে না, ইংলিশই বলুক বাংলাই বলুক তাতেই বলুক যাতেই বলুক, খুব সুন্দরভাবে একদম ঝরঝর করে, ঠিক যেন একটা ঝর্ণার মতো সুন্দরভাবে বলে দেয়, কোনো অবস্ট্যাকল না নিয়ে, এবং সেই কথাগুলোকে মনের মধ্যে একদম গেঁথে যায়। তো রাইট অর্ডারে ইনফরমেশন গুলো রাখা হয়েছে। একটা ইনফরমেশন যেটা দেওয়ার পরে দেওয়ার কথা সেটা আগে দিয়ে, আগেরটা পরে দিয়ে, এরকম ভাবে জাম্বল আপ করে অনেকে বলে, আবার অনেকে সুন্দর করে গুছিয়ে কথা বলে। সেই গুছিয়ে কথা বলার ক্ষমতাটা ভীষণ জরুরি। আর মেসেজ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি অ্যান্ড সিনট্যাক্স ফর্ম এফেক্টিভ কম্বিনেশন। এই কথাটার মানে কি? খুব শক্ত শক্ত কথা ইংলিশে, বাংলায় বলতে গেলে বোঝাতে হবে ঠিক যে ভাষাটা, যে কথাটা যেখানে বলতে হবে, যে কথাটার এমন কিছু কথা বলবে না যেটার মানেটা অন্য হয়ে যায়। কাজে ঠিক ভোকাবুলারি, ঠিক কথাটার প্রতিশব্দটা ঠিক মতো জানতে হবে, এবং ঠিক ভাষায় ঠিকভাবে কথাটা উচ্চারণটাও ঠিক রেখে বলতে হবে।
তো এতটা ব্যাপার কিন্তু আমাদের সফট স্কিলের মাধ্যমে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। এবারে আমি আসছি যে অ্যাকচুয়াল জিনিসটা, বডি ল্যাঙ্গুয়েজ। আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা 93% বোঝাই, আর 7% আমরা যে মেসেজটা দিই তাতে বোঝাই। এই কথাটা মাথায় রাখবে। কাজেই বাকি 93% কি বোঝায়? প্রথম একজন কেউ তোমার চেম্বারে বা তোমার ঘরে এলো, তার মধ্যে কি দেখবে? প্রথম সে তোমাকে গ্রিট করে ঢুকলো কিনা, আসবো ম্যাডাম বলে ঢুকলো কিনা, নাকি দুম করে হনন করে এসে ধপাস করে চেয়ারের উপর বসে পড়লো, সেটাও একটা ধরন হয়। আবার একটা ধরন হয়, আসবো ম্যাডাম, ম্যাডাম বসতে পারি একটু, এভাবে অনেকে কথা বলে। প্রথমেই দেখবে তার প্রতি তোমার মনটা ভালো হয়ে যাবে, শোনবার ইচ্ছা হবে তার কথাটা। না, সে কি বলবে, ম্যাডাম যদি কিছু মনে না করেন একটু যদি সময় দেন একটা কথা বলি, এইভাবে অনেকে কথাটা শুরু করে। দ্যাট ইজ, এবং সে যখন বসছে সে কিন্তু বসলো মানে হেলান দিয়ে শুয়ে পড়ার মতো করে বসলো না, বা তোমার দিকে একদম ঝুঁকে প্রায় ঘাড়ের উপর উঠে পড়ে বসলো, তাও কিন্তু করলো না। তার পোস্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, তার পোস্টার, এটা মনে রাখবে। সে কিভাবে বসছে এগুলো কিন্তু নিজেকেও খেয়াল রাখতে হবে। যখন নিজে কারুর ক্ষেত্রে জানবে যে সেও কিন্তু, আমরা যেমন এগুলো লক্ষ্য করি যে কে কিভাবে এসে ঘাড়ের ওপর পড়লো কিনা, একজন পেশেন্ট দেখবে এসে দুম করে ঘাড়ের ওপর, দেখুন তো ডাক্তারবাবু বলে হাতটা দিয়ে একদম মুখের ওপর দিয়ে দিল। এটাও আমাদের সঙ্গে অনেকে করে। আবার অনেকে, ডাক্তারবাবু আসবো, এটা একটু দেখে দেবেন, এইভাবে কথা বলে। দেখবে অটোমেটিক্যালি তার দিকে আমাদের মনটা, বা না দিদিমণি এটা একটু দেখে দেবেন, আমার একটু প্রেশারটা দেখে দেবেন, মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, এইভাবে যে কথা বলে, তার দিকে দেখবে তোমার নিজেরও ভালো লাগে কথাটা শুনতে, তাই নয় কি? তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে সফট স্কিলের অঙ্গ। সে তার মানে সফট স্কিলটা না জেনেও, আমাদের মতো ট্রেনিং না নিয়েও কিছুটা কিছুটা শিখেছে, জানে। সেটা তোমাদের মেনটেন করতে হবে। পোশ্চার, সোজা হয়ে বসতে হবে। হেলান দিয়ে শুয়ে পড়ে ঝুঁকে পড়ে বসা যাবে না, ঘাড় সোজা রেখে। হেড মোশন, মাথাটা এমন ভাবে না নাড়বে, দুলতে দুলতে কথা বলাও একটা যায়, আবার ঠিক যেটুকু কথা বলতে গেলে মাথাটা নড়বে ঠিক সেইটুকুও নাড়ানো যায়। হেড মোশনটা একটা বড় ব্যাপার। ফেসিয়াল এক্সপ্রেশন, কেউ কেউ ভীষণ গম্ভীর হয়ে, মনে হচ্ছে দেখে সে একটা মানে মৃত্যু সংবাদ দিতে এসছে, এইভাবে হয়তো গিয়ে একটা খুব সুন্দর কথা বলছে, সে কথাটা কিন্তু শুনতে ভালো লাগবে না, ভয় লাগবে। মনে হবে যে না, সে বোধহয় একটা কিছু বড় কিছু একটা করতে এসছে, গম্ভীর মুখে কথা বলছে, সেরকমও করে। আবার অনেকে এতই হাসছে যে হাসতে হাসতে কথাই বলে উঠতে পারছে না। তো এই যে ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলো কিন্তু ভীষণ জরুরি। এবং এটা কিছুটা উম তারপর হচ্ছে আই কন্ট্যাক্ট, এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। আই কন্ট্যাক্টটা মাথায় রাখবে। আই কন্ট্যাক্ট, চোখের সঙ্গে চোখের কন্ট্যাক্ট না হলে, কথা বললে কথাটা কিন্তু ঠিকঠাক ভাবে বোঝানো যায় না। যে আই কন্ট্যাক্ট ঠিক রাখতে পারে না, তার মানে সে নার্ভাস প্রকৃতির, অথবা কিছু লুকোতে চাইছে। এই ব্যাপারগুলো মাথার মধ্যে এসে যায়, এবং আই কন্ট্যাক্ট ঠিক মতো না হলে কিছুক্ষণ পরে দেখবে তুমি তার কথার দিক থেকে উৎসাহটা হারিয়ে ফেলছো। ঠিক তেমনই তোমাকেও কিন্তু এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আজকে সফট স্কিল শিখছো তোমরা, কাজেই তোমরা নিজেরা এই জিনিসগুলো মাথায় রাখবে, যে সোজা তাকিয়ে সুন্দরভাবে আই কন্ট্যাক্ট নিয়ে কথা বলতে হবে। এবং জেস্চার, জেস্চার বলতে ওই যে কথাগুলো, ম্যাডাম আসবো, ম্যাডাম আমি কি একটু বসতে পারি, ম্যাডাম আপনার কি একটু সময় হবে আমার একটা কথা শোনার। তারপর স্যার বা ম্যাডাম কথাটা বারবার বলা, যে স্যার এটা স্যার। আবার কেউ কেউ দেখবেন স্যার একবার বললো ব্যাস, আর তারপর আর তার মাথায় নেই কথাটা, বলতে বলতে সে মনে হচ্ছে স্যারই বা কে, বন্ধুর সঙ্গে কথা বলছে। তো এই জেস্চারটা কিন্তু কেউ পছন্দ করে না। তোমরাও দেখবে এরকম অনেক সময়, তোমরা হয়তো একটা জায়গায় বসে আছো, যে তোমাকে যা প্রাপ্য সম্মান সেটা না দিয়ে একটা মানে কেয়ারলেস ভাবে কথা বলে যাচ্ছে, সেটা তোমাদের ভালো লাগবে না। তো এই বডি ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু প্রত্যেকটা খুব ইম্পর্ট্যান্ট। মনে থাকবে? বিষয়টা ক্লিয়ার হলো? কার কোনো প্রশ্ন থাকলে ইয়েস লেখো, আমি তাকে প্রশ্নটা করতে দেবো। কারোর কোনো প্রশ্ন আছে এখন অবধি? আর যদি প্রশ্ন না থাকে নো করে দাও। বুঝেছো কিনা বলো, যে আন্ডারস্টুড। যদি বুঝে থাকো দু একজন আন্ডারস্টুড লেখো। আর যদি কারোর মনে হয় কোনো ডিসকাশন প্রয়োজন, সে বলো, তাহলে আমি ডিসকাশনের জন্য ওপেন করব। কারণ আজকের জিনিসটা কিন্তু ভালো করে বুঝে যাওয়াটা খুব দরকার, শুধু কিন্তু আজকের এই কোর্সটার জন্য নয়, সারা জীবনের জন্য এটা জরুরি। বাহ, তোমরা বুঝেছো, অনেকেই লিখছে বুঝেছে, ভেরি গুড। তার মানে জিনিসটা বোঝা যাচ্ছে। তাহলে আমার বডি ল্যাঙ্গুয়েজ মোটামুটি ঠিক আছে, কি বলো? এখন অবধি খুব একটা গন্ডগোল হয়নি, তাই তো? আচ্ছা, এনিওয়ে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড অ্যান্ড ইট ক্লিয়ারলি ডিসপ্লেজ দ্য পার্সনস ইন্টারেস্ট। সবসময় একটা জিনিস মনে রাখবে, তোমার মুখের ভাবটা এমন রাখতে হবে, সেটাই কিন্তু তোমার মুখে তোমার মনের ইন্ডেক্স। তুমি কি বলতে চাইছো, তুমি কি বোঝাতে চাইছো, সেটা কিন্তু তোমার মুখে ফুটে ওঠা চাই। এমন ভাবে কথা বলতে গেছো যেন মনে হচ্ছে এক্ষুনি তুমি আর মানে অজ্ঞান হয়ে যাবে,
অথবা ভীষণভাবে একটা অ্যাংসাস হয়ে রয়েছো কোনো একটা জায়গায়, অথবা খুব রেগে রয়েছো, তখন কিন্তু তুমি ঠিকভাবে তার সঙ্গে কমিউনিকেট করতে পারবে না। কাজেই ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। কেটে গেলে আরেকবার জয়েন করবে। আমি এগিয়ে চলছি। বডি ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টস টু দ্য অডিয়েন্স হোয়াট উই ফিল অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য পার্টিকুলার ম্যাটার। এই যে নডিং ওয়ান্স হেড, মাথাটা নাড়া, এইটা একটা বডি ল্যাঙ্গুয়েজ, খুব ইম্পর্টেন্ট। তুমি যে তার কথাটাকে গুরুত্ব দিচ্ছ, মাথা নাড়া মানে সবসময় যে সেটা তুমি তাকে উৎসাহ দিচ্ছ, গুরুত্ব দিচ্ছ, সে তো কথা বলার উৎসাহটা পাবে। না হলে তুমি যদি একটা একভাবে তাকিয়ে তার দিকে জাস্ট তাকিয়ে আছো, পাসিভলি হ্যাঁ বলে যান, এরকম ভাবে কথা, দেখবে অনেক সময় আমরা ডাক্তাররাও এটা করি। তোমরা বেরিয়ে বলো, আর ডাক্তারবাবু যে আমার কথাটা বুঝলো না শুনলো না সেটাই তো বুঝতে পারলাম না, তাকিয়ে রইলো একভাবে। আচ্ছা, সবাই আবার অন হয়ে যাও। অনেকে দেখছি অফ হয়ে রয়েছে চটপট। 5 মিনিট টাইমে আমাদের ঢুকে পড়তে হবে। হ্যাঁ, আবার আলোচনায় ঢুকে যাই। সফট স্কিল এর ব্যাপারে কথা হচ্ছিল। প্রেজেন্টেশনটা খুলি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা স্লাইড, এটা দেখো। বডি ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টস টু দ্য অডিয়েন্স হোয়াট উই ফিল অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য পার্টিকুলার ম্যাটার। যেমন নডিং ওয়ান্স হেড, এই ব্যাপারগুলো আর কি। 1 নম্বর হচ্ছে সাউন্ডস, যেমন লাফিং। 2 নম্বর হচ্ছে ওয়েজ অফ টকিং, যেমন টকিং মানে কথা বলতে বলতে তার মধ্যে ঠিকঠাক পজ পড়ছে কিনা, কোন কোন ওয়ার্ডের ওপর স্ট্রেস ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, এগুলো কিন্তু খুব জরুরি। যে ওয়ার্ডগুলো জরুরি সেই ওয়ার্ডগুলোর মধ্যে স্ট্রেসটা ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা। পশ্চার মানে যে তোমার নিজের বডি পশ্চারটা ঠিক আছে কিনা, সোজা হয়ে বসে কথা বলছো কিনা। অ্যাপিয়ারেন্স, নিজের কথা এমন হয়েছে নখ কাটুনি, হ্যাঁ, চুল উস্কো খুস্কো হয়ে রয়েছে, মুখে নোংরা লেগে আছে, খাবার খেয়েছে সেই খাবারের অংশ লেগে রয়েছে মুখের সাইডে। দিস আর অ্যাপিয়ারেন্স। আনটাইডিনেস, আনটাইডি থাকলে কিন্তু তার কথা শুনতে ভালো লাগবে না। ঠিক একই কথা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। নিজেদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আনটাইডি অ্যাপিয়ারেন্স নিয়ে বসি, তা আমরা কিন্তু কাউকে কথা বলতে গেলে সে আমার কথাটা শুনবে না, তারও তা আমার প্রতি ইন্টারেস্ট আসবে না। হেড মুভমেন্টস, নডিং, কথায় কথায় যে মাথাটা নেড়ে সায় দেওয়া। ধরো তুমি কাউকে কোনো কথা বলছো, সে যদি একটু মাঝে মাঝে মাথা নেড়ে, কি বলো, আমি তোমাদের যে জিজ্ঞেস করছি কেন বলছি যে তোমাদের এইগুলো ওপেন রাখতে, আহ, তোমরা যদি মাঝে মধ্যে আমাকে প্রপার এটা না দাও, ফিডব্যাকটা না দাও, তাহলে আমার কিন্তু কাজ হবে না। আমি বুঝতে পারবো না যে আমি ঠিকঠাক করে তোমাদের কমিউনিকেট করতে পারছি কি পারছি না। এই ব্যাপারটা কিন্তু আমার তখন মনে হবে। কাজে এইটা মাথায় রাখতে হবে যে তোমাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসগুলো করতে হবে। এই যে তোমাকে যদি আমি কিছু তোমাদের জিজ্ঞেস করি, তোমরা যদি মাঝে মাঝে মাথা নেড়ে না বলো, তাহলে আমি তো বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কিনা। যে গ্যালাক্সি অন এনএক্সটি আর গ্যালাক্সি M11, এরা দুজন না নাম চেঞ্জ করেছে না ভিডিও অন করেছে। কেন এগুলো হচ্ছে? ভিডিওটা অন হোক। আচ্ছা, গ্যালাক্সি M11 এর নাম কি শুনি? নামটা চ্যাট বক্সে লিখে দাও। গ্যালাক্সি অন এনএক্সটি কে সে অন করো, করে নামটা চ্যাট বক্সে লেখো। এখন অবধি শোনো, এইগুলো কিন্তু তোমাদের এখনই, এগুলো কিন্তু ট্রেনিং জানবে। এই যে তোমরা অন হচ্ছ, নিজেরা জয়েন করছো, এগুলো কিন্তু তোমাদের, এটাও একটা ট্রেনিং এর পার্ট। কাজে এগুলো কিন্তু করতে হবে। এখনো পারছি না বললে হবে না। গ্যালাক্সি M11 নাম চেঞ্জ করো। আচ্ছা, হেড মুভমেন্টস, নডিং, হ্যান্ড মুভমেন্টস, ওয়েভিং, মাঝে মাঝে যে হাত নেড়ে কমিউনিকেট করা, বোঝানো, হ্যাঁ, সেগুলো কিন্তু করতে হবে। আচ্ছা ঠিক আছে, না পারলে পরের বার ভালো করে দেখে নেবে বাকিদের কাছ থেকে। আচ্ছা, আই মুভমেন্টস, উইঙ্কিং, এই জিনিসটা কিন্তু একদমই অ্যাকসেপ্টেবল ব্যাপারের মধ্যে থাকে না। ফেসিয়াল এক্সপ্রেশন, ফ্রাউন, মাথা ভুরু টুরু কুচকে তাকিয়ে আছো, তাহলে কি সে তোমাকে বলতে চাইবে কিছু? কোনো পেশেন্ট হয়তো এসছে, দিদিমণি আমার এই কষ্ট হচ্ছে, তুমি মুখ টুক কুচকে একদম, হ্যাঁ বলুন কি হচ্ছে,
এরকম করে মুখটু ভয়ঙ্কর একটা মুখ করে তাকালে সে কি কথা বলতে চাইবে? কাজে ফেসিয়াল এক্সপ্রেশনটা ভীষণ জরুরি। নিজের কলিগদের ক্ষেত্রেও কিন্তু এটা করতে হবে। আর বডি কন্ট্যাক্ট, শেকিং হ্যান্ডস, এখন আর আমরা যেহেতু কোভিড সিচুয়েশনে এটার উপর জোর দিচ্ছি না, কিন্তু আগে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল যে একজন কেউ এলো তার সঙ্গে আসার সময় বা চলে যাওয়ার সময়, হ্যাঁ, সেইখানে সঙ্গীতা প্রধান কিছু বলতে চাইছে। সঙ্গীতা প্রধান কি বলতে চাইছে চ্যাট বক্সে লিখে দাও, আমি দেখি। আচ্ছা, বডি কন্ট্যাক্ট, শেকিং হ্যান্ডস হলো ক্লোজনেস, ইনভেডিং সামওয়ান স্পেস। কেউ এমন কাছে এসে বসে কথা বলতে শুরু করলো তাতে অস্বস্তি লাগছে, এটা আমাদের অনেক সময় হয়। স্যার আমার ভিডিও অন হচ্ছে না। আচ্ছা সঙ্গীতা কোনো কারণে ভিডিও অন করতে পারছে না, আমি দেখে নেব কেন হচ্ছে না। সঙ্গীতার ভিডিও কোথায় দেখতে পাচ্ছি না তো। নাম বোধহয় চেঞ্জ করোনি নাকি? নাম চেঞ্জ করেছো? নাম চেঞ্জ করলে তো তোমার নাম দেখতে পেতাম, নামটা দেখতে পাচ্ছি না। এনিওয়ে, হ্যাঁ না এবার পেয়েছি, সঙ্গীতা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কোনো কারণে ভিডিও অন হচ্ছে না সঙ্গীতার। আমি কিন্তু ওকে ভিডিও অন করার, এই তো হয়েছে, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাই অন করো। তারপর হচ্ছে সাউন্ডস, এই তো ফিরে এলাম। তাহলে সবকটাই বললাম, নন ভার্বাল কমিউনিকেশন বা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি পড়ে, তাহলে সবগুলোই বলে দিলাম, তোমরা শুনলে বুঝলে। এইগুলো বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে, এগুলোকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এইখানে দেখো দুটো জিনিস, বডি ল্যাঙ্গুয়েজ, এই ছবিটা খুব মন দিয়ে দুজনে সবাই দেখো, এই দুজনের ছবি দেখো, ক্লোজড অ্যান্ড ওপেন। এটার কিছুই না, পশ্চার দেখতে গেলে আমাদের মনে হচ্ছে না যে দুটো তো স্বাভাবিক পশ্চারেই দাঁড়িয়ে আছে, কি এমন? দুটোর পশ্চারেই কিন্তু আমরা অনেক সময় দাঁড়াই, কিন্তু যে দুটো হাতকে মুঠি করে ভেতরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর্মস ক্রস, স্ট্যান্ডিং, সিটিং, রিল্যাক্সড, এই জিনিসটা, আর ইমোশন অফ দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার। এই যে ক্লোজড, হাত দুটোকে যে বন্ধ করে রেখেছে, তার মানেটা বোঝাচ্ছে যে আমি ক্লোজড, আমি কোনো কথা শুনতে চাইছি না। আর যে ওপেন, যে হাত দুটোকে দুপাশে ছড়িয়ে দেখো সুন্দর করে, দুটো হাত দুদিকে ছড়ানো, দেখেছো? নিজেরা একটুখানি এই পশ্চার গুলো প্র্যাকটিস করবে, যে দেখো আহ দেখে কিছু খারাপ মনে হচ্ছে না। আমরা অনেক সময় দেখি দুটো পশ্চারেই কিন্তু আমাদের অনেক সময় অনেকে কথা বলে, তাই নয় কি? আমরাও বলি, কিন্তু একটা কিন্তু ক্লোজড আর একটা ওপেন পশ্চার। কাজে কোন জিনিসটা মানুষের ইমোশনকে বেশি টাচ করে? অবশ্যই নিজেরা বলতে পারবে নিশ্চয়ই, বলো কোন পশ্চারটায় তোমরা কথা বলতে চাইবে, ক্লোজড পশ্চারে না ওপেন পশ্চারে? কেউ একজন চ্যাটে লেখো, যে কেউ একজন লেখো। আরে এগুলো ট্রেনিং তো, এই যে সুন্দর করে লিখছো, বাহ, এই তো ওপেন ওপেন, বাহ, অনেকে লিখেছে, সুপর্ণা দে, প্রিয়াঙ্কা লিখেছে ওপেন, হ্যাঁ খুব সুন্দর। সৌমি লিখেছে ওপেন, হ্যাঁ ওপেন পশ্চারটা মাথায় রাখবে, যে দুদিকে দুটো হাত এইরকম ভাবে ছড়িয়ে বাইরের দিকে খুলে রাখা, দিস ইজ ওপেন পশ্চার। এগুলো সময় তোমাদের বেশি থাকে না বলে বেশি ইয়ে নেই, না হলে এর ওপর আলাদা ক্লাস নিতে পারতাম, কিভাবে ওপেন পশ্চার, মানুষের সঙ্গে কিভাবে কমিউনিকেট করতে হয়, এগুলো কিন্তু খুব বড় একটা সায়েন্স। ঠিক আছে, তো 1 মিনিট একটু হোল্ড করো, আমার একটা ফোন আসছে ডিস্ট্রিক্ট থেকে। হ্যাঁ শুধু তো বিজয়, আমি একটা ক্লাস নিচ্ছি, ওই অনলাইন ক্লাস নিচ্ছি, ওই আমাদের বিপিসিসি এসে। বল, কিসের ডেটা? না আমি তো কোন ডেটাটা আমি এখন জানি না, আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে। আচ্ছা, রিটেন কমিউনিকেশন স্কিল, রাইটিং evaluates a person's proficiency indications, স্পেলিং, গ্রামার। এবার দেখো, এতক্ষণ ছিল ভার্বাল স্কিল, এবার হচ্ছে রিটেন। রিটেন কমিউনিকেশন স্কিলের মধ্যে কি কি আসছে? তোমরা অনেক সময় দেখবে একজন লিখেছে, অনেক কিছু লিখেছে, কিন্তু তাতে এত গ্রামার ভুল, স্পেলিং মিস্টেক, এগুলো দেখলে দেখবে প্রথমেই মাথা গরম হয়ে যায়। যারা পড়াশোনায় ভালো একটু, বা যারা অ্যাকচুয়াল লেখাপড়া করে, তারা দেখবে এগুলো দেখলেই তারা রেগে ওঠে, টিচাররাও রেগে যায়। তারা তখন আর তাকে এন্টারটেন করতে চায় না, যে এতদিনে একটা চিঠি লিখতে শিখলো না। কাজেই স্পেলিং মিস্টেক, গ্রামার মিস্টেক, এগুলো কিন্তু করা যাবে না। এরার্স কমিটেড while রাইটিং সার্কুলার্স, রিপোর্টস অ্যান্ড এজেন্ডা, এগুলো কিন্তু আলাদা আলাদা ফরম্যাট আছে, এগুলো দেখে নিতে হবে। হ্যাঁ, যদি ঠিকঠাক ভাবে না লেখো এবং সেখানে যদি বানান ভুল করো এবং গ্রামারে ভুল করো, তাহলে কিন্তু সেই পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে, স্পয়েল হয়ে যাবে।
Good visual presentation using graphics, color, balanced design layout adds so much to written communication. ভালো ভিজুয়াল প্রেজেন্টেশন যদি করো, যে ভালো, এটা শুধু নয় শুধু যে সবাই গ্রামার ঠিক লিখলো, স্পেলিং ঠিক লিখলো, তার সঙ্গে অনেক সুন্দর করে গ্রাফিক্স দিয়ে দিল, কালার দিয়ে দিল, সুন্দর কালারে কালারে আলাদা আলাদা কালার করে লিখলো, ব্যালেন্স ডিজাইন লেআউট দিল, তাহলে দেখবে সেটা রিটেন কমিউনিকেশনে অনেক হেল্প করে। কিপ হ্যান্ডআউটস অ্যান্ড আদার রিটেন মেটেরিয়ালস ফর ইউর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনের জন্য হ্যান্ডআউট রেখে দিতে হবে। প্রেজেন্টেশন স্কিল, এটাও কিন্তু তাহলে প্রথম হচ্ছে ভার্বাল স্কিল, ভার্বাল কমিউনিকেশন স্কিল, দ্বিতীয়ত হচ্ছে রিটেন কমিউনিকেশন স্কিল, 3 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। এটা কিন্তু আজকের যুগে খুব অবশ্যম্ভাবীভাবে প্রয়োজনীয়, যে প্রত্যেকটা মানুষের প্রেজেন্ট করার ক্ষমতা। এই যে আমি তোমাদের সামনে এখন এটা দেখাচ্ছি, দিস ইজ অলসো আ প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিল ইনক্লুড প্ল্যানিং, প্রিপারেশন অ্যান্ড ডেলিভারি অফ দ্য মেসেজ। অর্থাৎ সেই প্ল্যান করতে হবে, মেসেজটা প্রিপেয়ার করতে হবে এবং ডেলিভারি করতে হবে ঠিকভাবে, এবং এমনভাবে ডেলিভারি করতে হবে যাতে সবাই শোনে, সবাই যেন ওই ভিডিওটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে না পড়ে। যেটা হয়তো হচ্ছে, সেটা আমার মানে দুর্ভাগ্য, এবং আমার ঠিকঠাক হয়তো আমি পড়াতে পারছি না। তোমরা সেটা লিখতেই পারো যে না স্যার ভালো পড়ানো হচ্ছে না তাই আমরা ঘুমোচ্ছি, সেটা লিখতে পারো, আমার আপত্তি নেই। সেই ভুল থেকে তো আমি শিখবো অবশ্যই, আমার নিজের ক্ষেত্রে হয়তো যে সব ঠিক আছে তা তো নয়, কিন্তু এই জিনিসটা জানবে যখন তোমরা সবাই ভিডিও অন করে লিখবে। হ্যাঁ, না না ঠিক আছে, সঙ্গীতা প্রধান বলছে ঘুমোয়নি, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ সঙ্গীতা, তুমি ঘুমোওনি। আচ্ছা, বাকিরাও জেগে আছে। প্রেজেন্টেশন স্কিলস ইনক্লুড প্ল্যানিং, প্রিপারেশন অ্যান্ড ডেলিভারি অফ দ্য মেসেজ। 2 নম্বর হচ্ছে মেকিং এ ফর্মাল স্পিচ ইজ ওয়ান ফর্ম অফ প্রেজেন্টেশন। তার মানে স্পিচটা যদি ফর্মালিও যদি করো, সেটাও কিন্তু প্রেজেন্টেশনের একটা ফর্ম। খুব সুন্দর করে গুছিয়ে ফর্মালি বলা, ইনফর্মালি এরা মানে যেন আড্ডা মারছি এরকম করে বলা, সেটা সবসময় কিন্তু খুব জরুরি না। এখানে একটা ফর্মাল স্পিচ খুব প্রয়োজনীয় আছে। প্রেজেন্টেশন স্কিলস ক্যান বি ব্রডলি ক্যাটেগরাইজড ইনটু ফিজিক্যাল, ওরাল অ্যান্ড ইলেকট্রনিক। 3টে জিনিসকেই কিন্তু গুরুত্ব দিতে হবে। ফিজিক্যাল স্কিলও যেমন লাগবে, ভালো করে বুঝিয়ে, ওরাল স্কিলও লাগবে। ভেরি গুড, মন দিয়ে শুনছে অনেকেই বলছে। আচ্ছা, সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন প্রেজেন্টিং আইডিয়াস ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার্স। ঠিক মতো ভাবে আইডিয়াটা প্রেজেন্ট করাটা কিন্তু সাকসেস, লাইফের সাকসেস ডিপেন্ড করে তার উপর, এটা মনে রাখবে। লুক এট দ্য আইজ অফ অডিয়েন্স অ্যান্ড স্পিক ইন এ ন্যাচারাল কনভারসেশনাল ভয়েস। সুন্দর একটা ন্যাচারাল ভয়েসে, এমন নয় যে খুব গম্ভীর করে বলতে হলো, এরকম করে আমরা বলতে চাইছি আজকে বন্ধুগণ, এরকম ভাবে না বলে ভালো করে ঠিক যেভাবে তুমি সাধারণ কথা বলো ঠিক সেইভাবেই কথাটা বলার চেষ্টা করবে। কনভারসেশনাল ভয়েস, অর্থাৎ নিজেরা যেন কথা বলছো যেভাবে, যদি বাড়িতে যেরকম ভাবে নিজেরা কথা বলো ঠিক সেইভাবে কথা বলবে। আমার না খুব মানে একটা আর্টিফিশিয়াল ভয়েস করে কথা বলবে না। আর অ্যাপ্রোপ্রিয়েট ভয়েস উইল মেক দ্য প্রেজেন্টেশন এফেক্টিভ অ্যান্ড ইন্টারেস্টিং। যদি ভালো ভয়েসে কথা বলো, সেইটাই দেখবে প্রেজেন্টেশনটার উপর একটা ইন্টারেস্ট তৈরি করবে। মাঝে মাঝে ফিডব্যাক চাইতে হবে অডিয়েন্সের থেকে, যেরকম আমি চাইছি অ্যাবাউট ইউর প্রেজেন্টেশন অ্যান্ড চেঞ্জ অ্যাকর্ডিংলি। যদি জিজ্ঞেস করবে মাঝে মাঝে যে তোমার প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে, ঠিকঠাক, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকেই মন দিয়ে শুনছে, ঘুমোয়নি লিখছে। আচ্ছা আচ্ছা, আমি কাউকে ওভাবে বলতে চাইনি, সরি, তোমাদের যদি কেউ কিছু মনে করো না। আমি চাইছি তো দেখো, দুপুরবেলা খাওয়ার পর তো একটা ঘুম আসেই, সেটা তো অস্বীকার করার নয়। আর কফি টফি তো সাপ্লাই হচ্ছে না, বাড়িতে বসে আছো। হ্যাঁ, যদি থাকতে সেন্টারে থাকতে হয়তো কফি আসতো, চা আসতো, সেটাও আসছে না। যাই হোক, সেইভাবেই করতে হবে, আর কি করবে, একটু কষ্ট করে শোনো। তো আস্ক ফর ফিডব্যাক ফ্রম ইউর অডিয়েন্স, সেটা খুব জরুরি। আর ইন প্রেজেন্টেশন স্পেশালি স্টপ অকেশনালি টু আস্ক দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ হ্যাভ সেড। মাঝে মাঝে প্রেজেন্টেশনের ক্ষেত্রে থেমে গিয়ে তোমায় জিজ্ঞেস করতে হবে যে কি তোমরা সব বুঝছো তো, না হলে কিন্তু বলে যাচ্ছ হু হু করে বলে গেলে কেউ কিছু বুঝলো না, সেটা যেন না হয়। তাহলে এই প্রেজেন্টেশন স্কিল গেল। তাহলে সফট স্কিলের এর পরবর্তী যেটা লাস্ট কথা যেটা বলবো, কমিউনিকেশন সব হওয়ার পরে টিম ওয়ার্ক করতে পারা, ঠিক মতো এফেক্টিভ ডিসিশন নেওয়া, ক্রিটিক্যাল ওয়ার্ক থিঙ্কিং, সেগুলো তো বলেছি। তারপর হচ্ছে টিম ওয়ার্ক। আইদার জেন্ডারের পিপল, ডিফারেন্ট এজ গ্রুপসের কোয়ালিফিকেশন, স্ট্যাটাস অ্যান্ড স্কিলস ওয়ার্কস অ্যাজ আ টিম। একটা অর্গানাইজেশনে কি হয়, অনেক ছেলে মেয়ে বিভিন্ন ইয়ে থেকে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্নভাবে, যেমন আমরা সিএমওইচ অফিসে দেখো, আমাদের যেমন অ্যাকাউন্টসের লোকেরা আছে, আমরা ডাক্তাররা আছি, অনেকে আছে সোশ্যাল ওয়েলফেয়ারের দিকটা দেখেছে তারা আছে,
অনেকে কাউন্সেলিং জানে তারা আছে, নার্সিং স্টাফরা আছে, বহু লোক রয়েছে। আমাদের ডিপিএইচএন ম্যাডাম রয়েছেন, তিনি একজন নার্সিং এর। কাজেই সবাই মিলে তো একসঙ্গে আমরা কাজ করি। হ্যাঁ, আহ, সবাই মিলে তো একসঙ্গে কাজ করি। কাজেই সেই একসঙ্গে কাজ করতে গেলে আমাদের একসঙ্গে মিলে কাজ করার একটা টিম ওয়ার্কের মেন্টালিটি আনতে হবে। আমি ডাক্তার, উনি নার্স, ওনার সঙ্গে আমার কোনো কথাবার্তা চলতে পারে না, মেলামেশা হবে না, আমি যা বলবো উনি সেটা বুঝতে পারবেন না, এই যে মনোভাব। বা আপনি তুমি মনে করলে আমি তো একজন নার্সিং স্টাফ, আমি ডাক্তারবাবুকে বললে ডাক্তারবাবু কথা শুনবেই না, ও বোঝেই না, ডাক্তাররা তো ওরকমই হয়, অর্ধেক কথা শুনতে চায় না। হ্যাঁ, ভুলভাল নিজেদের মতো ভাবে। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো আমাদের টিম ওয়ার্কের থেকে দূরে সরিয়ে রাখে। টিম ওয়ার্ক করতে গেলে কিন্তু সবাইকে গুরুত্ব দিতে হবে। একা আমি বলে যাব, যেহেতু আমি একজন প্রোগ্রাম অফিসার, আমি বলে যাব, বাকি সবাই শুনে যাবে, আমি কিন্তু এইটার বরাবর বিপক্ষে। এবং আমাকে কিন্তু জেলায় ঢুকেও অনেক সময় দেখতে হয়েছে যে কেন সবাইকে একসঙ্গে নিয়ে চলছেন, এই কথা আমাকে শুনতে হয়েছে। আমি নাম করব না, অনেকেই বলছে একসঙ্গে সবাইকে নিয়ে চলা যায় নাকি? আপনি হচ্ছেন প্রোগ্রাম অফিসার, আপনি বলবেন, আপনার কথা আমরা শুনবো, সবার কথা আমরা শুনবো কেন? আমি বিশ্বাস করো, আমার কোনো দাগ হয়নি। আমার একটা জিনিস আমি বুঝেছি যে সেই ভদ্রলোক তিনি যতই, বা ভদ্রমহিলা তিনি যতই শিক্ষিত হন না কেন, তার কিন্তু সফট স্কিলের কোনো আইডিয়া নেই। তার কিন্তু ফিক্সিটি অফ মাইন্ড আছে। তার সফট স্কিলের ট্রেনিং এর প্রয়োজন। তিনি জানান না যে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে হয়। শুধু প্রোগ্রাম অফিসার একা জানলে প্রোগ্রাম এগোবে না। প্রোগ্রাম তখনই এগোবে যখন প্রোগ্রামের অফিসারে যেরকম জানবে, তার সঙ্গে তার নার্সিং অফিসার জানবে, তার সঙ্গে তার অ্যাকাউন্ট্যান্ট জানবে, তার সঙ্গে তার ডেটা ম্যানেজার জানবে। সবাই বিভিন্ন ধরনের লোকের একসঙ্গে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজটা করবে, যে যার নিজের নিজের কাজটা করবে। The success of any organization largely depends on in the coordinated efforts of its employees. এই কথাটা মাথায় রাখতে হবে সফট স্কিল জানা লোককে। কাজেই তোমরা ওখানে ঢুকে আমি সিএইচও, আমি সব জানি, আর বাকি এএনএম আশা টাশা কিচ্ছু জানে না, আর বাকি পেশেন্ট গুলো তো একেবারে অপদার্থ, কিছুই শেখেনি, এই ভাবনা চিন্তা নিয়ে চললে কিন্তু চলবে না। থ্যাংক ইউ আমাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। কিন্তু আমি যেটা তোমাদের বলতে চাই যে তোমরা প্রত্যেকে এই জায়গাটা অনুসরণ করার চেষ্টা করো। যদি কোনো একটুও উদাহরণ রাখতে পেরে থাকি, সেই জিনিসটা তোমরা রাখার চেষ্টা করো, যে সবাইকে নিয়ে মনে হবে যেন তুমি তাদের বাড়িরই একজন, ঘরেরই একজন। একসঙ্গেই বেরিয়েছো, তুমি সিএইচও অফিসারের ড্রেসটা পরে বসেছো, আর একজন হয়তো এএনএম এর ড্রেস পরে বসেছে, একজন আশা হয়ে এসছে, একজন হয়তো অসুস্থ কোনো রোগী হয়ে এসছে, কিন্তু তোমরা সবাই একই বাড়ির লোক। এই ভাবনাটা আনতে হবে, তবেই কিন্তু টিম এফার্ট, টিম ওয়ার্ক চলতে পারবে। দ্য সাকসেস অফ এনি অর্গানাইজেশন লার্জলি ডিপেন্ডস এর উপর। ইট মেইনলি রেফার্স টু দ্য এগ্রিয়েবলনেস অ্যান্ড কোঅপারেশন অ্যামং দ্য টিম মেম্বার্স। এনার্জাইজ, ইনভলভ, এনেবল। তাহলে এরপরে যেটা আসে সেটা খুব জরুরি, যেটা আমি বারবার বলছি, প্রফেশনাল এথিক্স। এটা কিন্তু আমার খুব ঘাটতি ছিল, এটা আমি বলতে পারি। আমি যেটা করতাম, বুদ্ধিশুদ্ধি কম ছিল না, ভালোই ছিল, যার জন্য ক্লাসের যে কাজগুলো হুটটুট করে সেরে ফেলতাম। তারপরে ক্লাসে বসে কি করতাম, আমি আরেকটা যদি কিছু হয়, বইয়ের ফাঁকে একটা গল্পের বই নিয়ে পড়তে শুরু করলাম, বা আরেকজনের সঙ্গে একটু ডিসকাস করতে শুরু করলাম নিচু গলায়, যে আমরা বিকেলে ফুটবলটা যখন খেলতে যাব তখন কে কাকে কাকে টিমে নেব, কাকে নেব না। তো এই জন্য আমি প্রচুর বকুনি মার খেতে হয়েছে আমাকে আমার স্কুল জীবনে। কিন্তু এখন একটা জিনিস বুঝি যে এটা খুব জরুরি, প্রফেশনাল এথিক্স। প্রফেশনাল এথিক্স মানে হচ্ছে নিড অফ দ্য আওয়ার। এটা কি? When a person is at the work spot, he must think of his work only. আর এই কথাটা সারা জীবন মনে রেখে দাও, অন্য সব জিনিস ভুলে যাও। আমি তোমাদের যা পড়াচ্ছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা কোনটা যদি বলতে চাও, তাহলে আমি এটা বলবো, পারমিতা ছবি দেখতে চাই না, নিজের মুখটা দেখাও। হ্যাঁ, পারমিতা মাইতির শুধু ছবি দেখতে পাচ্ছি, পল্লবী মাইতির ছবি দেখতে পাচ্ছি, এগুলো আমরা দেখতে চাই না, আমি মুখটা দেখতে চাই। হ্যাঁ, সবাই অন করো। When a person is at the work spot, he must think of the work only. হ্যাঁ, he must put his heart and soul into the work. তার হার্ট এবং সোলকে কাজের মধ্যে রাখতে হবে। হুম, অন্য কোনো জিনিস সেই সময় চিন্তা করবে না। ঠিক তেমনি যখন বাইরে চলে গেলে, বাড়ি চলে গেলে, তখন একগাদা কাগজপত্র নিয়ে গিয়ে বাড়িতে বসে, আরে দূর, আমি আজকে রান্না বান্না কিছু করতে পারবো না,
চাটা করতে পারবো না, তুমি বানাও তো দেখি। আমি এখন বসে বসে এইগুলো দেখি তো, আমার এখন কাজগুলো অনেক পড়ে আছে, জমে আছে, আর সারাদিন করা হয়নি। এমন এসে একজন গল্প করতে শুরু করলো, আমিও তার সঙ্গে আড্ডা মারতে শুরু করলাম। এই জিনিসটা চলবে না। কাজের সময়টা পুরোপুরি কাজের, এবং কাজ থেকে যখন বেরিয়ে যাবে তখন তোমার নিজের রিল্যাক্সেশনের টাইম বা তোমার নিজের বাড়ির ঘরের কেয়ার নেওয়ার টাইমটা কিন্তু তোমার নিজস্ব। সেখানে কিন্তু তুমি অন্য কোনো কাজ করবে না। কাজেই বাড়ি থেকে কাজ কখনো ঘরের কাজকে সেন্টারে নিয়ে যাবে না, বা সেন্টারের কাজকে ঘরে নিয়ে আসবে না। তাহলে এইটা হচ্ছে প্রফেশনাল এথিক্স এর মধ্যে পড়ে। হি মাস্ট পুট হিজ হার্ট অ্যান্ড সোল ইনটু দ্য ওয়ার্ক। ইচ এমপ্লয়ি ইজ আ অর্গানিক পার্ট অফ দ্য অর্গানাইজেশন, মাস্ট স্ট্রাইভ টু কন্ট্রিবিউট হিজ মাইট টু দ্য সাকসেসফুল ফাংশনিং অফ দ্য অর্গানাইজেশন। ইন্টারপার্সোনাল স্কিল, এটা আলাদা করে বোঝাতে হবে। এটা যেটা বললাম যে নিজেদের মধ্যে ইন্টারঅ্যাকশনের যে ব্যাপারটা, এটা একটা ছোট ইয়ে রয়েছে, কার্টুন রয়েছে। ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যে ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিম্যাল অ্যান্ড হিজ সাকসেস ইন লাইফ লার্জলি ডিপেন্ডস অন হিজ রিলেশনশিপ অ্যান্ড ইন্টারাকশন উইথ আদার্স। দেখো, বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ইমোজি রয়েছে, দেখতে পাচ্ছ। কেউ এক্সাইটেড, কেউ টেন্ডার, কেউ স্কেয়ার্ড, কেউ অ্যাংরি, কেউ স্যাড, কেউ হ্যাপি। তার মধ্যে মধ্যে পার্টগুলো দেখবে যে তার ইয়েতে কি হয়। উই মাস্ট রেসপেক্ট দ্য ভিউজ অ্যান্ড সেন্টিমেন্ট অফ আদার্স। অন্যান্যদের ভিউ এবং সেন্টিমেন্টকে আমাকে রেসপেক্ট করতে হবে। when we want to differ their views, we must very politely give hints to them without wondering their feelings. তাদের ফিলিংকে হার্ট না করে তুমি ভালো কথায় বলতে পারো যে হ্যাঁ, তুমি হয়তো যেটা বলছো ঠিকই বলছো, তোমার মতে হয়তো এটাই আছে, কিন্তু কি জানো, আমার মনে হয় এই ব্যাপারটা এই, এটা পুরোপুরি সম্পূর্ণভাবে কিন্তু আমার মত। হতে পারে আমি ভুল বলতেই পারি, আমি যে সব সময় ঠিক তা তো নয়। এই যে বিষয়টা বুঝিয়ে দেওয়া, এইটা খুব জরুরি ইন্টারপার্সোনাল স্কিলে। না, তুমি যদি এটা বলো যে আরে যাই বলো বলো, আমরা জানি এটা এই, তুমি জানো মানেই সেটা সবাই জানে, এবং সবাইকে জানতে হবে সেটা, এবং সেটাই স্বতঃসিদ্ধ। এই যে ভাবনাটা, এটা থেকে বেরিয়ে আসতে হবে। বোঝা গেল? ইন্টারপার্সোনাল স্কিল হচ্ছে এটাই, নিজের মতকে গুরুত্ব না দিয়ে সবার মতকে গুরুত্ব দিয়ে নিজের মতটাকে মৃদুভাবে প্রতিষ্ঠা করা, বলা যে না, এটা আমার মতামত। হ্যাঁ। এইবারে খুব জরুরি সফট স্কিলের মধ্যে যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা। তোমার কাজ টাইম ম্যানেজমেন্টের উপর আমি আরেকটা স্লাইডে এক্ষুনি যাব। প্রায়োরিটাইজ দ্য ওয়ার্ক অ্যান্ড শিডিউল ইউর টাইম অ্যাকর্ডিংলি। আগে নিজের সময়টাকে গুছিয়ে নিতে হবে, এবং কোন কাজটা আগে করবে কোন কাজটা পরে করবে সেই ব্যাপারটাকে বুঝিয়ে নিতে হবে। ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, এটা ভুল লেখা আছে। ইম্পর্ট্যান্ট ওয়ার্ক শুড বি অ্যালটেড মোর টাইম অ্যান্ড টেকেন আপ ফার্স্ট। যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা আগে করতে হবে। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট সফট স্কিলে একটা পার্ট। আর একটা হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। এগুলো ছোট ছোট করে বলছি, তারপর আমি ডিটেলে যাচ্ছি, ইন ডিটেল যাচ্ছি। আগে শুধু অল্প জেনে নাও, হেডিং গুলো জেনে নাও। স্ট্রেস ম্যানেজমেন্টের মধ্যে কত কি দেখো। ম্যানেজিং স্ট্রেস কি থেকে আসে? প্রথমত পার্সোনাল প্রোডাক্টিভিটি স্কিল, নিজের একটা চিন্তা যে না, আমি বোধহয় ঠিক সেইভাবে স্কিল নেই, আমি পারফর্ম করতে পারছি না। 2 নম্বর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা স্পোর্টস। 3 নম্বর প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস, আজকে যুগ সম্বন্ধে অ্যাওয়ার থাকতে হবে। লিডিং ব্যালেন্সড লাইফ, একটা ব্যালেন্স লাইফ লিড করতে হবে। কনফ্লিক্ট রেজলিউশন স্কিলস, হ্যাঁ। আর জার্নালিং, ডায়েরি, একটা ডায়েরি লিখতে হবে, আর মেডিটেশন করতে হবে। এই সবগুলো স্ট্রেস ম্যানেজ করার একটা মানে পার্ট বলা যায়, এই 7টা পার্ট। চেঞ্জ ইউর ফোকাস, কুল ইউর সেলফ টু ওয়েক অ্যান্ড গেট রেডি। হ্যাঁ, ঘুম থেকে উঠেই রেডি হয়ে যেতে হবে, নট ফর ওয়ার্ক বাট ফর ইউর ডে। সারা দিনের জন্য রেডি হয়ে নিতে হবে। ঘুম থেকে উঠলাম কিন্তু আরো 2 ঘন্টা শুয়ে শুয়ে গড়াগড়ি খেলাম, সেটা কিন্তু খুব কাজের কথা নয়, তাতে স্ট্রেস বাড়বে। ঘুম যেই ভেঙে যাবে তখন কিন্তু শুয়ে থাকলে স্ট্রেসটা বাড়বে। কাজেই কখনোই ঘুম থেকে উঠে শুয়ে থাকবে না, উঠে পড়বে, নিজের দিনের ইয়েটা করবে। যতক্ষণ ঘুমোচ্ছ ততক্ষণ ঠিক আছে। অন দ্য ড্রাইভ টু ওয়ার্ক লিসেন টু মিউজিক, হিউমার, এনিথিং দ্যাট ইজ নট রিলেটেড টু ওয়ার্ক। সবসময় মনে রাখবে, যখন কাজের জায়গায় যাবে তখন কিন্তু গান শুনতে শুনতে যেতে পারো, লোকের সঙ্গে গল্প করতে করতে যেতে পারো, কিন্তু কোনো কিছু রিলেটেড টু ওয়ার্ক করবে না। যার জন্য আমার বাড়ি থেকে, যেটা 150 কিলোমিটার দূরে, নন্দীগ্রাম, আমি কিন্তু নিজে ড্রাইভ করে আসি, এবং ড্রাইভ করার সময় কিন্তু আমার সব সময় আমার মিউজিক সিস্টেমটায় গান বাজতে থাকে। সেখানে কিন্তু পড়াশুনোর কোনো ব্যাপার থাকে না, বা ডাক্তারি রিলেটেড কোনো আলোচনা সেখানে হয় না। এই ব্যাপারটা আমার মনে হয় তোমরাও ফলো করবে। যেটুকু সময়টা তোমরা যাচ্ছ, বাসে যাচ্ছ, অনেকে দেখবে কানে
সুন্দর করে ইয়ারফোন দিয়ে বসে আছে, খুব সুন্দর, এটা ব্যাপারটা ভালো। যদি নিজে কোনো অসাবধান না হয় বা অ্যাক্সিডেন্ট না করে তাহলে কিন্তু এটা খুব জরুরি। স্ট্রেস ম্যানেজমেন্ট, টেক অ্যান অল্টারনেট রুট টু ওয়ার্ক, কি ভাবে করা যেতে পারে? যে রাস্তায় রোজ যাও সেই রাস্তাটা থেকে একটু পাল্টে অন্য রাস্তা দিয়ে যেতে পারো। সিনারিটা চেঞ্জ হলে সেটা কিন্তু স্টে অ্যালার্ট থাকতে সাহায্য করবে রাস্তার দিকে, এবং মাইন্ডটাকে অন দ্য জব রাখতে সাহায্য করবে। প্ল্যান ইউর ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ইউর প্ল্যান, নিজের কাজকে প্ল্যান করবে এবং কাজ অনুযায়ী প্ল্যান অনুযায়ী কাজ করবে। ডিভোট এভরি পেইড মিনিট টু ইউর জব, এইটা প্রফেশনাল এথিক্স। যে কাজের জন্য মাইনে পাচ্ছ সেই কাজটার জন্য যে সময়টা তুমি দিচ্ছ, সেটা 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, সেই সময়টা তুমি কাজের কথা ছাড়া অন্য কিচ্ছু করবে না, এটা খুব জরুরি। পেইড মিনিট টু ইউর জব, ডেভিয়েট ফ্রম ইউর ওয়ার্ক প্ল্যান অনলি হোয়েন অ্যাবসলিউটলি নেসেসারি, যদি একটা খুব এমার্জেন্সি কিছু এসে যায়, কেউ অসুস্থ হয়ে পড়েছে বাড়িতে, বা অন্য কোনো একটা আশেপাশে কেউ অসুস্থ হয়ে পড়েছে, বা এরকম কোনো একটা ব্যাপার হয়েছে, কোনো একটা বিস্ফোরণ হয়ে গেছে, তবে অবশ্যই যখনও তুমি কাজ করে যাচ্ছ সেটা নিশ্চয়ই করবে না, সেটা ছাড়া এইটা করবে। টেক ইউর অ্যালোটেড ব্রেকস, মাঝে মাঝে কিন্তু ব্রেক নিতে হবে, এবং সেই ব্রেকটাতে রিমেম্বার দ্য অপোজিট অফ স্ট্রেস ইজ রিল্যাক্সেশন, মনে রাখবে স্ট্রেসের উল্টো কিন্তু রিল্যাক্সেশন, কাজে নিজেকে রিল্যাক্স করতেও শিখতে হবে, নিজেকে সময় দিতে হবে। ডোন্ট ওয়ার্ক থ্রু লাঞ্চ অর কফি ব্রেকস, কফি ব্রেকসেও অনেকে বসে বসে, বা লাঞ্চ যখন খাওয়ার সময় তখনও বসে বসে অনেকে কাজ করে, সেই কাজগুলো করবে না। দিস অলসো মিনস ডোন্ট থিঙ্ক অর টক অ্যাবাউট ওয়ার্ক ডিউরিং ইউর ব্রেকস, কোনো ব্রেকের মধ্যে কিন্তু এ করবে না, কাজ করবে না, বুঝলি? হুম, এখানে একটা মজার কার্টুন রয়েছে, দেখো, মাই ডক্টর টোল্ড মি টু অ্যাভয়েড এনি আননেসেসারি স্ট্রেস, সো আই ডিড নট ওপেন হিজ বিল। তার মানে ডক্টর বলেছে কোনো এমন কিছু করবে না যাতে স্ট্রেস হয়, তাই ডক্টর যে বিলটা পাঠিয়েছে দেখার পরে সে বিলটাও খোলেনি, বিলটা পে করতে হবে তো, বিলটা পে করতে গেলে যদি স্ট্রেস হয় সেই জন্য বিলটা আর খুলে দেখে না, বিল আর পে করেনি। এটা হচ্ছে একটা কার্টুন। জাস্ট অ্যাজ ইউ প্ল্যান ইউর ওয়ার্ক প্ল্যান ইউর টাইম অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক, যেমন তুমি কাজের ইয়েটাকে প্ল্যান করে করছো, তেমনি প্ল্যান করে অন্য টাইমটাও কাজে লাগাতে হবে। ঠিক আছে, শিবানী পল্লবী সব অফ করে বসেছে, ঘুমোচ্ছে মনে হচ্ছে, প্রিয়াঙ্কাও ঘুমোচ্ছে, দুই পল্লবী অফ করে দিয়েছে, সুচরিতা অফ করে দিয়েছে, আর কি বলবো। হুম, আমারই দুর্ভাগ্য, আমারই দুর্ভাগ্য। আচ্ছা ঠিক আছে, তাহলে স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে জাস্ট অ্যাজ ইউ প্ল্যান ইওর, তোমাদের এই সুন্দর সুন্দর মুখগুলো যদি আমি না দেখতে পাই তাহলে আমি বা ইন্টারেস্ট পাবো কি করে পড়াতে? তাতে আমি মনে হচ্ছে কালো একটা পর্দাকে পড়িয়ে যাচ্ছে। তাই এটা তো, এটা তুমি না ইনজাস্টিস করছো কিন্তু। যাকে আমার কপাল, জাস্ট অ্যাজ ইউ প্ল্যান ইওর ওয়ার্ক প্ল্যান ইওর আচ্ছা, প্ল্যান ইওর টাইম অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক অ্যাট ডেজ এন্ড, হুম, লিভ ওয়ার্ক বিহাইন্ড ইউ অ্যান্ড ফোকাস অন ইউর প্ল্যানস ফর দ্য ইভিনিং। যখন ঠিক যেমন কাজটা তোমরা প্ল্যান করে করবে, কি কি কাজ করতে হবে, তেমনি বিকেলবেলা কি কি মজা করবে, কোথায় কোথায় যাবে, বা 3 দিনের ভেকেশন নিয়ে একটুখানি শিমলিপালের অরণ্যে ঘুরে আসবে কিনা, সেটা কিন্তু প্ল্যান করা দরকার, সেটাও কিন্তু জরুরি। কাজটা ভালো করে করার জন্য কিন্তু তোমার ভেকেশনটাও প্ল্যান করে করা, এবং পুরো আনন্দটা যাতে পাওয়া যায় সেটা দেখা, হ্যাঁ, সেটাও খুব জরুরি। বা বাড়িতে কোনো একটা ভালো অনুষ্ঠান করবে, তার প্ল্যানটাও খুব জরুরি, এবং সেটা আহ, শুধু কিন্তু তোমাকে কাজের প্ল্যান করতে বলা হচ্ছে না, এগুলো করতে হবে। রিল্যাক্সেশন অ্যাওয়ে ফ্রম ওয়ার্ক মিনস লেস স্ট্রেস অ্যান্ড এ বেটার ওয়ে ডে টুমরো। হ্যাঁ, যখনই রিল্যাক্স করবে কাজ থেকে তখন তার মানে হচ্ছে লেস স্ট্রেস এবং একটা বেটার ডে, পরের দিন তুমি একটা বেটার ডে পেতে যাচ্ছ। রাত্রে বসে শুয়ে শুয়ে রাত 12টার পর মোবাইলটা দেখি একটুখানি রিল্যাক্স করি, এটা নয়। রাত্রির 10টার পর আর মোবাইল চলবে না, শুধুমাত্র ফোন এলে ফোন ধরা ছাড়া চলবে না। অনেকে হাসছে, পল্লবী হাসছে জানি তো, পল্লবী রাত্রি 12টার পরেই মোবাইলটা আসল দেখতে শুরু করে, তারপর 2:30 নাগাদ ঘুমায়, তাই তো? তা সেটা কিন্তু ঠিক রুটিন হচ্ছে না, সেটা এরপরে দেখবে রাত্রিবেলা আর ঘুম আসছে না, কারণ ওই মোবাইলের স্ক্রিনের আলো কিন্তু চোখের ঘুমটার ব্যাঘাত ঘটায়। কাজে স্ট্রেস ম্যানেজমেন্ট যদি করতে হয় তাহলে কিন্তু 10টা 11টার পরে আর মোবাইল দেখার কথা নয়। শুয়ে নিজে ভালো গান শুনতে পারো, নিজেরা ভালো আলোচনা করতে পারো, বা কিছু ভাবতে পারো, পরের দিনের প্ল্যানিং গুলো সুন্দর করে গুছিয়ে নিতে পারো, সেগুলো করা যেতে পারে। দেখবে এই করতে করতে ঘুমটা চলে আসবে। অন্তত 1 ঘন্টা সময় দিতে হবে ঘুমের সময়,
আমি যেই শোবো 12টার সময় শুলাম কেন, 1টার সময় শুলাম সঙ্গে সঙ্গে ঘুম এলো না, সেটা কিন্তু নয়। যখন তোমার এমনি ঘুমের দরকার ঠিক সেই সময়। আচ্ছা আচ্ছা, পল্লবী দাস সময় মতো ঘুমায় আমি শুনতে পেলাম, ঠিক আছে, খুব ভালো লাগলো। বাকিরাও ঘুমায় কিনা টাইমলি সেটা পরে আমাকে জানিও। আচ্ছা, এবার গেল স্ট্রেস ম্যানেজমেন্টের পর। নেক্সট হচ্ছে ইনস্টেড অফ কফি ড্রিঙ্ক ওয়াটার, জুস অর ইলেকট্রোলাইট ইনফিউজ ড্রিঙ্কস। কফি কম খেতে হবে। হুম হুম, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে শিবানীকে। আচ্ছা, কফি ড্রিঙ্ক, কফির বদলে কফিটা যদি রাত্রিবেলা খাও না, ঘুমের কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যায়। হুম। আহ, হ্যাঁ অবশ্যই, রিনা দাস লিখেছে, রিনা রায় লিখেছে মেডিটেশন করা যেতে পারে। সেটা তো আমি বললামই, দেখো সঙ্গে সঙ্গে এসে গেছে স্ট্রেস ম্যানেজমেন্টে। দেখো, যোগা এবং মেডিটেশন ফিজিক্যাল, ইমোশনাল এবং মেন্টাল স্ট্রেস কাটাতে। আর কফি এবং সফট ড্রিঙ্কসে ক্যাফেন আছে যেগুলো, সেগুলো কিন্তু কিপ ইউ গোয়িং, অর্থাৎ তুমি যখন কাজ করতে যাচ্ছ তখন কিন্তু এগুলোকে করবে, কিন্তু যখন ঘুমোতে যাচ্ছ তখন, অর্থাৎ কফি খেয়ে নিলাম রাত্রিবেলা, সেটা কিন্তু কোনো কাজের কথা হলো না। তার বদলে একটু জল, অল্প জল খেতে পারো, খুব বেশি না, তাহলে আবার মাঝরাতে উঠতে হবে। আর জুস খেতে পারো, ইলেকট্রোলাইট ইনফিউজ ড্রিঙ্কস খেতে পারো, সেগুলো কিন্তু ডিহাইড্রেশন হলে অনেক সময় ফ্যাটিক হতে পারে, সেটাকে কাটাতে সাহায্য করে। এবার লিডারশিপ স্কিলগুলো আমি আগেও বলেছি, তবু এখানে কিছু কিছু এসে যায় সফট স্কিলের মধ্যে। লিডার্স, এক্সিকিউটিভস অ্যান্ড ম্যানেজার্স নিড টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট হোয়াট দে এক্সপেক্ট ফ্রম আদার্স। আর ট্রাস্ট ইউর সেলফ, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। কিপ স্মাইলিং, হাসি কিন্তু অনেকখানি বুঝিয়ে দেয় যে তুমি অনেক বেশি কনফিডেন্ট। মুখটা কঠিন করে শক্ত হয়ে দাঁড়ানোর চেয়ে হেসে দাঁড়ানোটা অনেক ইজিয়ার। দেখবে অনেক হিন্দি সিনেমাতে দেখবে হিরো অনেক কঠিন সিচুয়েশন এসে হাসতে হাসতে গিয়ে বেশ কাঁধে হাত দিয়ে ভিলেনের সঙ্গে কথা বলছে, এগুলো আমরা কিন্তু অনেক সময় দেখি, তাই নয় কি? তার মানেটা বোঝাচ্ছে সে অনেক বেশি কনফিডেন্ট। যে তুমি যতই আমাকে বিপদে ফেলার চেষ্টা করো, এটা তোমার এই যে স্মাইলটা, এটা পৃথিবীকে বুঝিয়ে দেয়। এবং আমি নিজেও খুব স্মাইল পছন্দ করি, যার জন্য দেখবে আমার বেশিরভাগ ফটোতে স্মাইল থাকে। কাজেই স্মাইল কিন্তু নিজেদের বুঝিয়ে দেয় যে হ্যাঁ, পৃথিবী যতই কষ্ট দিক, যতই স্ট্রেসে ফেলার চেষ্টা করুক, যতই বিপদে আনার চেষ্টা করুক, আমার মুখের হাসিকে তুমি ক্ষুণ্ণ করতে পারবে না। এটা খুব বড় একটা বার্তা পৃথিবীর উদ্দেশ্যে জানানোর, এবং সফট স্কিলের একটা বড় অস্ত্র বলতে পারো তোমার মুখের ওই স্মাইলটা। এটা কখনো যেন ফিকে না হয়ে যায়, এই ব্যাপারগুলো মনে রাখবে। আর হচ্ছে শেয়ার অ্যান্ড স্টে টুগেদার, সবসময় একসঙ্গে নিজেদের যা যা প্রবলেমস নিজেদের শেয়ার করতে হবে, সেগুলো খুব দরকার। তার জন্য একটা ক্যাজুয়াল অ্যাটমসফিয়ার রাখতে হবে। আমার ভালো লাগছে যে তোমাদের সঙ্গে সেই ক্যাজুয়াল অ্যাটমসফিয়ারটা আমার রয়েছে। তোমরা সুন্দর সুন্দর কথা লিখছো, এবং দরকার হলে তোমরা জানতে চাইতে পারছো। এই জিনিসটা না থাকলে কিন্তু, হেলদি এনভায়রনমেন্টটা না থাকলে শেখা যাবে না, তাই না বলো? খুব কঠিন, খুব শক্ত একটা এনভায়রনমেন্ট চলে এলে কিন্তু সেখানে শেখার পরিবেশটা থাকবে না। সেই কঠিন জায়গাটাই কিন্তু ভেঙে ফেলাটার নামই সফট স্কিল। এই যে নরম একটা পরিবেশ যেখানে তোমরা ইজিলি বসে কথা বলতে পারো, যে জানো যে না স্যার আমার ব্যাপারটা ভাববেন, বা ম্যাডাম আমার কথাটা শুনবেন এবং ঠিক মতো উত্তর দেবেন, এবং আমি আমার চেষ্টা করলে, আমি চেষ্টা করলে ইমপ্রুভ করতে পারবো। এই যে জিনিসটা, এটা হচ্ছে সফট স্কিল। অলওয়েজ লার্ন নিউ থিংস। লিডারশিপের একটা খুব বড় জিনিস হচ্ছে ফ্লেক্সিবল থাকা। মানে আমি সবসময় ঠিক, এই যে ভাবনাটা, এটা যদি কোনো লিডারের এসে যায়, সে জানবে হি অর শি ইজ নট এ গুড লিডার। তোমরা নিজেরা প্রতিদিনের জীবনে অনেক কিছু দেখতে পাও। যদি কেউ নিজে বলে যে না আমি সব জানি, বা আমি সব করলাম আর কেউ কিচ্ছু করেনি, তাহলে বুঝবে সে ভালো লিডার নয়। ভালো লিডার তখনই হবে যে অবশ্যই প্রত্যেককে রেসপেক্ট দেবে, কিন্তু বলবে দেখো সবাই রেসপেক্টের যোগ্য, কিন্তু আমি আমার কাজটা করার চেষ্টা করছি, তোমরা আমায় হেল্প করো, আমি নিশ্চয়ই সফল হব, সেই কনফিডেন্সটা নিয়ে চলবে। অ্যাকসেপ্ট রেসপন্সিবিলিটি ফর ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর অ্যাকশনস। নিজের কাজ করে অনেকেই পরে যখন কেসটা খারাপ হয়ে যায় তখন দায়িত্ব নিতে চায় না। সেই দায়িত্ব নেওয়ার ক্ষমতাটা কিন্তু সেই দায়িত্ব নেওয়ার ক্ষমতাটা কিন্তু খুব জরুরি। হুম। আর লুক অ্যাট প্রবলেমস অ্যান্ড চ্যালেঞ্জেস। প্রবলেম এবং চ্যালেঞ্জের দিকে পরিষ্কার সোজাসুজি ফেস করতে হবে। প্রবলেম চ্যালেঞ্জকে এড়িয়ে গেলে চলবে না। আরে হচ্ছে হচ্ছে হোক হোক, আমি পাত্তা দিচ্ছি না, আমি আমার মতো কাজ করে যাচ্ছি, সেটা নয়। প্রবলেম বা চ্যালেঞ্জটাকে সোজাসুজি রাখতে হবে, আর বি গ্রেটফুল অলওয়েজ। এবার লাস্টলি যেটা বলবো, ম্যান মেক হিস্ট্রি অ্যান্ড নট দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। ইন পিরিয়ডস ওয়্যার দেয়ার ইজ নো লিডারশিপ, সোসাইটি স্ট্যান্ড স্টিল। অর্থাৎ লিডার ছাড়া কিন্তু কোনো সোসাইটি এগোতে পারে না। কাজেই সোসাইটির জন্য লিডারের ভীষণ প্রয়োজন। Progress occurs when courageous, skillful leaders seize the opportunity to change things for the better. তখনই প্রোগ্রেস হয় যখন স্কিলফুল লিডাররা অপরচুনিটিটাকে সিজ করে চেঞ্জ থিংস ফর বেটারমেন্টের জন্য।
If your actions inspire others to dream more, learn more, do more and become more, you are a leader. মনে রাখবে, কখন বুঝবে তুমি লিডার, তুমি নিজে কখনো নিজেকে লিডার বলে তকমা দিতে পারো না। তখনই তুমি নিজেকে লিডার বলবে যদি তোমার অ্যাকশনটা অন্য লোককে স্বপ্ন দেখতে সাহায্য করে, শিখতে সাহায্য করে, নতুন কিছু কাজ করতে সাহায্য করে এবং তারা জীবনে নতুন কিছু হওয়ার জন্য উদ্বুদ্ধ হয়, তবেই বুঝবে তুমি লিডার। জন কিউ অ্যাডামসের খুব বিখ্যাত একটা উক্তি। আমাদের মনে হয় এই ফেজে আর খুব বেশি সময় পড়ে নেই। আমি টাইম ম্যানেজমেন্টটা এর পরের ফেজে এসে শুরু করব। নেক্সট ফেজটায় জয়েন করবে সবাই। করার পরে আমি টাইম ম্যানেজমেন্টটা শুরু করব। ততক্ষণ একটা ব্রেক রাখছি। এখন কটা বাজে? 4:50। এই তো মোটামুটি টাইম হয়েই এসছে। এই 4:50, হ্যাঁ 4:50-এর পরে এটা এই মিটিংটা এন্ড করে আমি নেক্সট মিটিংটায় ঢুকে যাচ্ছি। 5 মিনিট পরে নেক্সট মিটিংয়ে ঢুকে যাচ্ছি। টাইম ম্যানেজমেন্ট এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা অনেকেই আমরা হয়তো, আমার ক্ষেত্রে অন্তত বলতে পারি, এই টাইম ম্যানেজমেন্টের অভাব যদি আরেকটু কম হতো অনেক দূর অবধি যাওয়া যেত, যেটা হয়তো এই সময় এসে বুঝতে পারি জীবনের যে টাইম ম্যানেজমেন্টটা শিখিনি বলে কতটাই ক্ষতি হয়েছে। যাকগে, পিছন দিকে তাকিয়ে কোনো লাভ নেই। জীবনের সামনে যে দিনগুলো পড়ে আছে সেখানেও কিন্তু টাইম ম্যানেজমেন্টের গুরুত্ব অপরিসীম, এবং কতটা যে গুরুত্ব নিজের কাজের ক্ষেত্রে। শুধু যে এই যে আজকে যা যা পড়াচ্ছি, তোমরা একটা জিনিস একদম ভেবো না যে আজকের পড়ানোটা তোমাদের শুধু ওই সিএইচও হিসেবে কাজ করতে কাজে লাগবে। দেখবে এই যে সফট স্কিল, এই যে টাইম ম্যানেজমেন্ট, এগুলো ভীষণ জরুরি। কিন্তু তোমাদের সংসারের জীবনে, নিজের জীবনের ভবিষ্যৎ লাইফে সব কিছুতে কিন্তু টাইম ম্যানেজমেন্ট ভীষণভাবে প্রয়োজন। আচ্ছা, তার আগে আমাকে সবাই একটু ফিডব্যাক দাও যে এই যে সফট স্কিলটা পড়ানো হলো, সবাই বুঝেছো বা কেমন লেগেছে? কারো কি যদি খারাপ লেগে থাকে সেটাও বলে যে না স্যার বুঝতে পারিনি, তাহলে সেই জিনিসটাও আমি এগোবো। বা কোন জায়গাটা আমার আমার মধ্যে বলার ক্ষমতার মধ্যে ভালো ভালো জিনিসগুলো সব ঠিক আছে আমি জানি, কোথায় কোথায় তোমার অসুবিধে হচ্ছে, কি জিনিসটা আমি ঠিকঠাক বোঝাতে পারছি না, সেটা আমাকে বলে দাও। তাহলে আমি সেগুলো চেষ্টা করব তোমাকে, তোমাদের ইন ফিউচারে আরো ইমপ্রুভ করে বোঝানোর জন্য। এখনো বেশ কয়েকটা দিন ক্লাস নেওয়ার আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কাজে আমি সেই জায়গাগুলোকে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিরকম বুঝলে চ্যাট বক্সে একটু আধটু লেখো, তাহলে আমি সেটা বুঝতে পারবো। যে যার মতো নিজের নিজের ফিডব্যাক দাও যে বুঝেছো কি বোঝোনি, কি কোন জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে, বা কোনটা আর একটু ভালো করে পড়ালে হয়তো ভালো হতো, সেই জিনিসগুলো তোমরা একটুখানি আমাকে বলে দাও। সবাই জয়েন করতে করতে যে সময়টা আছে তার মধ্যে এই কথাগুলো হয়ে গেলে সুবিধে হবে। আচ্ছা, সবাই বলছে বোঝা গেছে, ভেরি গুড, ভালো লাগছে, বুঝেছে, হ্যাঁ ভালো বুঝেছো, ঠিক আছে, ভেরি গুড। বুঝতে পারলে ভালো, কিন্তু এইগুলোকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তখনই বুঝবো বুঝেছো যখন ফিউচার লাইফে আমি বুঝতে পারবো যে না তোমরা ওয়েল অ্যাডজাস্টেড আছো। কারণ আজকেই তো তোমাদের সঙ্গে যোগাযোগটা আশা করি শেষ হয়ে যাচ্ছে না। তোমরা জানো যে তোমাদের একটা অ্যালামনিও করে দিয়েছি আমি, তার মধ্যে তোমরা এরপরে যখন এখানে পড়া শেষ হয়ে যাবে তোমরা আশা করি অ্যালামনির মধ্যে যাবে, তখন তোমাদের সঙ্গে রেগুলার ইন্টারাকশন হবে। তখন আমি বুঝতে পারবো যে ইন ফিউচার এই আলোচনাগুলো এবং এই সিএমই গুলো এগুলো কন্টিনিউ রাখবো আমি। ইচ্ছা আছে ভবিষ্যতে যেটা তোমাদের রিউনিয়ন করা এবং আস্তে আস্তে এগুলো আলোচনার মধ্যে রাখা, সিএমই করা। তাহলে সেগুলো বোঝা যাবে যে তোমরা কতটা বুঝেছো, কতটা এগিয়েছো নিজেদের লাইফে, তোমাদের প্রবলেমস গুলো কতটা কমেছে, তবেই বুঝবো। আজকে আজকে যতটা পড়াবো, আজকে টাইম ম্যানেজমেন্ট অব্দি পড়িয়ে রেখে দেবো। এর পরের দিন মানে কালকে শুরু করব অ্যাঙ্গার ম্যানেজমেন্ট দিয়ে। অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা খুব জরুরি।
এবং অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ভিডিওটা ইয়ে পাওয়ার পয়েন্টটা এবং ক্লাসটা তোমরা কেউ মিস করো না, কারণ অ্যাঙ্গার ম্যানেজমেন্টটা যদি ঠিক রাখতে পারো তাহলে দেখবে যে শুধু এখানে নয়, কাজের জায়গায় নয়, সংসারেও অনেক শান্তি আসবে। এবং তোমাদের পরিবর্তে তোমাদের যারা হাজবেন্ডরা আছে তারাও হয়তো আমাকে অনেক ধন্যবাদ জানাবে যদি এই ক্লাসটা ঠিকঠাক তোমাদের কাজে লাগে। আমার মনে হয় তারা খুশি হবেন আমার উপর। তাদের জন্য তো ভাবতে হবে একটু আমাকে, নাকি? তো সেই জন্যই বলতে পারো কালকের ক্লাসটা তোমাদের হাজবেন্ডদের জন্য এবং তাদের জন্য রাখছি আর কি। তারা যাতে খুশি হয়, ভবিষ্যতে যাতে আরো ভালো সংসারটাও শান্তিতে চলে, আবার কাজের জায়গাটাও চলে। তো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট একটা বড় জিনিস। নাকি কে তোমরা রাগারাগি করো না? অনেকে আবার হতে পারে যে না, আমাদের এরম বলছেন কেন স্যার, আমি তো ভীষণ নরম স্বভাবের, সবাই তাই মনে করে, এবং হাজবেন্ডও বলে যে আমি ভীষণ নরম স্বভাবের, কেউ কখনো রাগারাগি করি না। এইসব ক্লাসের তো প্রয়োজন নেই, সেটাও তোমরা লিখতে পারো চ্যাটে। তাহলে তাকে আমি অ্যাঙ্গার ম্যানেজমেন্ট সম্বন্ধে আর বেশি কিছু বলবো না। তাই তো বিরাট একটা যুদ্ধ আগেই জয় করে রেখেছো তোমরা। আচ্ছা, এগোই টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে এগোই। টাইম ম্যানেজমেন্ট, আচ্ছা, তাড়াতাড়ি রাগ হয়, কেউ 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 লিখছে। এটাই তো, তাড়াতাড়ি রাগটাকে যাতে কমানো যায়, কালকে কিন্তু সেই দাওয়াই আমি দিয়ে দেবো। তোমরা দাওয়াইটা খাবে কি খাবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু দাওয়াই কিন্তু কাল পড়ে যাবে, এটা আমি বলতে পারি। হুম। আচ্ছা, তারপর যাই হোক, আহ, এগোই। কালকে পড়বো অ্যাঙ্গার ম্যানেজমেন্ট এবং স্ট্রেস ম্যানেজমেন্ট। আজকে পড়ছি, হ্যাঁ, ক্লাসটা দরকার। আচ্ছা, টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাক্ট অর প্রসেস অফ প্ল্যানিং অ্যান্ড এক্সারসাইজিং কনসাস কন্ট্রোল ওভার দ্য অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ট। হুম। হ্যাঁ, অনেকে বলছে যে বাচ্চাকে সামলাতে হলে রাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, বুঝতেই পারছি, কিন্তু এটাও মনে রাখতে হবে যে সবগুলো, এই জন্যই তো এই ম্যানেজমেন্টটা করে দেখো তোমাদের রাগের পরিমাণটা কমে কিনা। হুম। সেটা তো আমি তোমাদের থেকে ফিডব্যাক নেবো না, তোমাদের ঘরের লোকেদের কাছ থেকে ফিডব্যাক নেবো। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, স্পেশালি টু ইনক্রিজ এফেক্টিভনেস, এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি, কিভাবে টাইম ম্যানেজমেন্ট ঠিক, হ্যাঁ, ক্লাসটা কালকে হবে, কেউ মিস করো না। তো হোয়াই টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। ব্যাড টাইম ম্যানেজমেন্ট থেকে আমাদের কিন্তু যত স্ট্রেস হয়, একটা জিনিস জানবে, কখন স্ট্রেস হয়, যখন বিকেলের দিকে দেখছো কিচ্ছু হয়নি, বাড়ির কথাই বলছি, অনেকে আছে কান্নাকাটি করতে বসে, রান্না হয়নি, বাচ্চার জামা কাপড় কাচা হয়নি, ঘর পরিষ্কার করা কিচ্ছু হয়নি, এদিকে আমার কোনো কাজও হলো না, কিছুই করলাম না, তাহলে সারাদিন আমি কি করলাম বলে হাত পা ছড়িয়ে কাঁদতে বসে। কিন্তু এই যে জিনিসটা, এই অ্যাটিটিউডটা জানবে যে এটাই তোমার জন্য যে সময়টা দিয়েছে, আবার একজন খুব ভালো করে ম্যানেজ করে যে করছে তার জন্য কিন্তু সময়টা একই। অন্য জায়গায় হতে পারে যে ও ধনী, ওর অনেক টাকা আছে, আমার নেই, সেটা কিন্তু নয়। এখানে কিন্তু প্রত্যেকের ভাগ্যেই একই টাকা রয়েছে। সেইটাতেই আমি যাচ্ছি, একটু পরে পরে স্লাইডে গেলেই বুঝতে পারবে। প্রত্যেকে আমরা একই পরিমাণ টাকা পাই, কেউ কেউ সেগুলোকে উল্টোপাল্টা কাজে অপচয় করি, আর কেউ কেউ সেগুলোকে খুশি মনে ঠিকঠাক জায়গায় ওয়াইজলি মানে ব্যবহার করি, যার ফলে কিন্তু দুটো লাইফ চেঞ্জ হয়ে যায়। একজন অনেক ওপরে উঠে যায়, আর একজন হয়তো সেই নিচেই থেকে যায়। তো সেই জায়গাটা মাথায় রাখতে হবে। টাইম ম্যানেজমেন্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বা স্ট্রেস ম্যানেজমেন্টের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়, সবগুলোই কিন্তু আমাদের সফট স্কিলের মধ্যে পড়ছে। কাজেই টাইম ম্যানেজমেন্টটা আজকে ভালো করে দেখো, এই পয়েন্টগুলো দেখো। ব্যাড টাইম ম্যানেজমেন্ট থেকে স্ট্রেস হয়, কি হয় তো বলো? যখন টাইম অনুযায়ী কাজগুলো করতে পারো না, তখন একটা স্ট্রেস হয় না? তখনই রাগটা হয় না? তখন বাচ্চাকে হয়তো পিঠে দুখানা চাপিয়ে দিলে, কিন্তু সেটা কিন্তু দোষটা তার নয়, সে হয়তো সময় মতো খাবারটা না পেয়ে কাঁদছে, তাই কি দোষ দেওয়া উচিত? তুমিই বলো। তাহলে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। টাইম ইজ আ স্পেশাল রিসোর্স দ্যাট ইউ ক্যানট স্টোর অর সেভ অর লেটার ইউজ। এটাকে, হ্যাঁ, এটা এটা সেভ করতে পারবে না, এটাকে স্টোর করতে পারবে না, এটাকে আর পরে ইউজ করতে পারবে না। পারবে কি? টাইম এমন একটা জিনিস তোমরা কোনোভাবেই আর পরে ইউজ করতে পারবে না। ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট ক্যান হেল্প ইউ ফাইন্ড দ্য টাইম ফর হোয়াট ইউ ডিজায়ার টু ডু অর নিড টু ডু। তাহলে মনে রাখবে যে ভালোভাবে টাইম ম্যানেজ করলেই তোমাকে সে হেল্প করবে পরবর্তীকালে তোমার অন্য কাজের জন্য টাইম বার করতে। টাইম ম্যানেজমেন্ট উইল হেল্প ইউ সেট আপ ইউর প্রায়োরিটিস। তোমার কোন কাজটা আগে দরকারি কাজ, সেগুলো করতেও সাহায্য করবে। টাইম ম্যানেজমেন্ট হেল্পস ইউ টু মেক কনসাস চয়েসেস, সো ইউ ক্যান স্পেন্ড মোর অফ ইউর টাইম ডুইং থিংস দ্যাট আর ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভ্যালুয়েবল টু ইউ। তোমার নিজের জন্য যেগুলো প্রয়োজনীয়, সেই কাজগুলো, যেগুলো অনেকেই বলে যে আর কাজ করতে করতে সময়ই পেলাম না, কত ভালো এইটা করতাম, কত ভালো আঁকতাম, কত ভালো আমি নাচতাম, বা কত ভালো গান করতাম,
কাজ করতে করতে সময়ই পেলাম না। আবার অনেকে বলে যে আপনি আপনার কাজটাকে, আমি আমার ফেসবুকে প্রচুর এরকম শুনি যে স্যার আপনার কাজের জগৎটাকে সামলে আপনি কিভাবে এগুলো করেন। তো আমি যেটা তাদেরও উত্তর দিই, তোমাদেরও তাই বলছি যে কাজের জগতের সঙ্গে নিজের ভালোবাসার জগৎ কিন্তু আলাদা কিছু করে ফেললে হবে না। সেটা একটা অক্সিজেন, গানের মধ্যে দিয়ে যে অক্সিজেনটা আমি পাই সেটা তো অবশ্যই প্রয়োজন কাজের জগতে ফেরার জন্য। কাজেই দুটোই কিন্তু অঙ্গাঙ্গিভাবে জরুরি। এইটা মনে রাখবে যে ওটা কোনো এক্সট্রা কাজ হিসেবে কিন্তু রাখছি না। আর যদি আমি এই টাইম ম্যানেজমেন্টটা করে না চলতে পারতাম তাহলে কিন্তু আমি কোনোটাই করতে পারতাম না। কাজে এই ব্যাপারটা মাথায় রাখবে। নিজের প্যাশনকে, নিজের ইচ্ছাকে কিন্তু ভুলে গেলে চলবে না। আমি বড় বিশাল বড় সঙ্গীত শিল্পী হব এরকম কোনো ধ্যান ধারণা নিয়ে তো আমরা এগোচ্ছি না। কিন্তু বা তুমি বড় নৃত্যশিল্পী হবে বলে তুমি নাচছো না। কিন্তু সেটা তোমাকে নিজের গতানুগতিক কাজের লাইফ থেকে একটুখানি মুক্তি দেয়। তাই নয় কি? নিজেকে একটুখানি ভাবতে সাহায্য করে যে নিজে, আমি নিজের জন্য একটু টাইম দিচ্ছি। আমি নিজে একটু ভাবনা চিন্তা করার সময় পাচ্ছি। এইটাই। তবে তার মানে এই নয় যে তার মধ্যে এতটাই ঢুকে গেলাম যে অন্য সব কাজ বন্ধ হয়ে গেল। সেটাও নয়। কাজেই প্রয়োজনীয় কাজগুলো কিন্তু করতে হবে। তাহলে টাইম ম্যানেজমেন্টটা এখানে ভীষণ জরুরি। টাইম ম্যানেজমেন্ট হেল্পস ইউ মেক কনসিয়াস চয়েসেস। আমি কিন্তু এটা ফলো করি। এই স্লাইডগুলো যেগুলো আজকে তোমায় দেখাবো আমি নিজেও ফলো করি, চাইবো তোমরাও করো। তাহলে দেখবে তোমাদের অনেক সময় কিন্তু বেরিয়ে আসবে। সো ইউ ক্যান স্পেন্ড মোর অফ ইউর টাইম ডুইং থিংস দ্যাট আর ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল টু ইউ, টু অ্যাভয়েড ড্যামেজ টু আওয়ার পার্সোনাল লাইফ, টু কিপ ইট কিপস ইউ হেলদি অ্যান্ড স্ট্রেস ফ্রি। এই সবগুলো জিনিসের জন্য টাইম ম্যানেজমেন্ট দরকার। তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট তোমার দরকার হয় কিনা কি করে বুঝবে? এই প্রশ্নগুলো নিজেকে করে দেখো। যদি এই প্রশ্নগুলোর সব উত্তর না হয় তাহলে তোমার টাইম ম্যানেজমেন্ট শেখারই দরকার নেই। কোনো সময় মনে হয় যে আর পারছি না, এত কাজ নেওয়া যাচ্ছে না, টায়ার্ড হয়ে পড়ছি, আর আমার কোনো কাজ করার শক্তিই নেই শরীরে। ইয়েস অর নো? বলো, হাত তোলো। যদি ইয়েস হয় হাত তোলো, আর নো হলে হাত তুলো না। কারুর মনে হয় না কখনো? হ্যাঁ, এই তো ইয়েস চলে এসছে। তার মানে এটা মনে হয়। সেকেন্ডলি যেটা হচ্ছে আউট অফ ব্যালেন্স, আউট অফ কন্ট্রোল। নিজেকে কন্ট্রোল করতে পারছি না, রেগে উঠছি। আরে এ কি হলো? আমি তো এত রাগ করতাম না, হঠাৎ দেখছি মাথা গরম হয়ে যাচ্ছে। তাহলে বলো, সেটা হয় কি হয় না? যদি না হয় তাহলে কোনো ব্যাপার না। ফ্রাস্ট্রেটেড উইথ হুইল স্পিনিং, একই কাজ করতে করতে আরে এই বোরিং এ রোজ এই রুটি বালো, রোজ এই শেখো, আর এইখানে বসে বসে এই খাতা লেখো, অ্যান্টিনেটালের রেজিস্টার লেখো, এই করতে করতে বিরক্ত লাগছে, আর ভাল লাগছে না। এটা মনে হয় কিনা? টু মাচ টু ডু, নট এনাফ টাইম। এত কাজ আমার এইটুকু সময়ের মধ্যে কখন করব? এই কথাটা তো আমাকে প্রত্যেকটা সাব সেন্টারে গিয়ে শুনতে হয়। সমস্ত এএনএম থেকে শুরু করে তারপর নার্সিং স্টাফে, স্যার আপনি তো বলেই খালাস, আপনাকে তো আর কাজটা করতে হয় না। কিন্তু আমরা তো কাজটা করি এতগুলো সামলে, এই যে এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম, আপনি এসে একরকম বলে যাবেন, ডেপুটি টু স্যার এসে আবার তাণ্ডব নৃত্য করে দিয়ে যাবেন। তারপরে কি করে আমরা কাকে সামলাবো? কাজেই আমার পক্ষে কাজগুলো করা সম্ভব না। আই এম নট এবল টু গেট ইট অল ডান। আমি সব কাজ করতে পারছি না। এটা কখনো মনে হয়নি? যদি মনে হয় না আমি সব কাজ আরামসে করে দিচ্ছি, তাহলে কোনো ব্যাপার না। ইন্টারাপশনস থ্রো মি অফ ট্র্যাক। এত বিরক্ত করছে লোকজন যে আমি আর কাজ করতে পারছি না। এটা মনে হয় না? আই প্রোক্রাস্টিনেট ইম্পর্টেন্ট আইটেমস। আমি দরকারি জিনিসগুলোকে ছেড়ে চলে যাচ্ছি। লেস স্যাটিসফাইড উইথ হোয়াট আই এম ডুইং নাও দেন আ ফিউ ইয়ার্স এগো। আগে বেশ কাজগুলো ভালো গুছিয়ে করতে পারতাম, এখন সেভাবে করতে পারছি না। টু মেনি প্রায়োরিটিস, এতগুলো কাজ সবগুলোই বলছে আগে করতে, কোনটা করব? হ্যাঁ, কোনটা করব? আমি ঠিকভাবে তৈরিই নই এত কাজ করার জন্য। এই সব প্রশ্নগুলোর উত্তর যদি একটাও হ্যাঁ হয় তাহলে বুঝবে তোমার টাইম ম্যানেজমেন্টের দরকার আছে, না হলে নেই। এবার এই ছবিটা ভালো করে দেখো। লাইফটার ব্যালেন্স এই চারটে জিনিসের ওপর দাঁড়িয়ে আছে। এই ছবিটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ফ্যামিলি, ফিন্যান্স, ওয়ার্ক এবং হেলথ। ১ নম্বর সংসারকে দেখতে হবে। ২ নম্বর চাকরি, ফিন্যান্স, টাকা উপার্জন করতে হবে। ৩ নম্বর কাজগুলোকে সামলাতে হবে, যে টাকা উপার্জন করতে গিয়ে তো কাজ করতে হচ্ছে, বাড়িতেও কাজ করতে হচ্ছে, সামলাতে হবে। ৪ নম্বর হেলথ, নিজের শরীরকেও সুস্থ রাখতে হবে। এত কাজ করব না যাতে একেবারে অসুস্থ হয়ে পড়লাম আর কাজ করতে পারলাম না। ৪টে জিনিসকে ব্যালেন্স করে আমাদের চলতে হবে। তার জন্য কি করতে হবে? ডুইং দ্য রাইট থিংস অ্যান্ড নট ডুইং থিংস রাইট। আমি অন্য জিনিসকে ঠিক করার চেষ্টা করব না। আমি রাইট, যে কাজগুলো সত্যি ঠিকঠাক বলে জানি সেগুলো করব। আমি যেটা করলাম সেটা কেন ঠিক, সেটাকে ঠিক হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করব না। ইন কন্ট্রোল অফ লাইফ, নট ড্রিভেন বাই সার্কামস্ট্যান্সেস। আমি আমার লাইফটাকে কন্ট্রোলে রেখে দেবো,
ভাগ্যের জোরে চালাবো না, কোন ভাগ্য এসে আমাকে কবে কি উন্নতি করবে তার জন্য বসে থাকবো না। বা এই জন্য তো হয়ে গেল ক্ষতি, এই যে বন্যা হয়ে গেল বলে আমার এই হয়ে গেল, না হলে আমি অনেক কিছু করে ফেলতে পারতাম। আমার অমুক অসুস্থ হয়ে পড়লো, সে চলে গেল বলে আমি অসুস্থ হয়ে মরে গেল বলে আমার এই হয়ে গেল। এই অজুহাতগুলো কখনো নিজের লাইফে নেবে না। এনজয়িং জার্নি অফ লাইফ, লাইফের জার্নিটাকে এনজয় করো, এটা ভীষণ জরুরি। এই যে একটা সাইড কেন লোকে রাখে গান করা বা নাচ বা নিজের মুভি দেখা, গল্পের বই পড়া, গল্প করা, এগুলো সব হচ্ছে জার্নি অফ লাইফটাকে এনজয় করার জন্য। হ্যাভ আ রাইট ব্যালেন্স ইন ফিল অফ লাইফ। টাইম ইজ আ নন রিনিউয়েবল রিসোর্স, তার মানে আর রিনিউ করতে পারবে না। যে সময়টা জীবন থেকে বেরিয়ে গেছে, এই যে এতগুলো মিনিট আমরা একসঙ্গে বসে যে পড়াশুনো করলাম, এই সময়টা যে চলে গেছে আর ফিরিয়ে আনতে পারবে বলো? কেউ পারবে? আমি রেকর্ডিংটা দিয়ে দিতে পারবো, তোমরা আবার দেখতে পারবে যে কি পড়েছো না পড়েছো, কিন্তু এই যে সময়টা, এই যে আজকে যে 3:30 থেকে এই যে 5টার কাছাকাছি সময়টা, এটাকে তুমি আর কি কোনোদিন ফিরিয়ে আনতে পারবে নিজের জীবনে? সেই সময়টা কিন্তু নিজের জীবন থেকে নেগেটিভ মাইনাস হয়েই গেল। তাহলে ওয়ান্স ইট গান, ইট ইজ গান, ইউ উইল নেভার সি দিস মোমেন্ট এগেন। এই কথাটা খুব জরুরি, এই কথাটা মনে রাখাটা খুব জরুরি, না হলে আমরা সময়ের মূল্যটা বুঝি না। এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট, একটু দেখো, এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কথা। ৮৬,৪০০ মানে কি বলতো? প্রতিদিন তোমার ব্যাংক, একটা ব্যাংক তোমাকে ৮৬,৪০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। এতে একটাই ক্যাচ আছে যে তোমাকে এটা একদিনের মধ্যেই খরচা করতে হবে। হ্যাঁ, খুব ভালো লিখেছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ভেরি গুড। কিন্তু আমরা পড়ি কিন্তু আমরা বুঝি না, মনে রাখি না। এইটা দেখো তো, এই জিনিসটা পড়লে মনে থাকে কিনা। প্রতিদিন সকালে উঠে বুঝবে তোমাকে $৮৬,৪০০ দিয়ে দিয়েছে, কিন্তু সেই পুরোটা তোমায় একদিনের মধ্যে খরচা করতে হবে। তারপরের দিন কিন্তু আর পাবে না, সেই টাকাটা কিন্তু তুমি আর নেক্সট ডেতে নিয়ে যেতে পারবে না। ইউড স্পেন্ট ইট অল রাইট, তুমি কি ঠিকঠাক কাজে সেই টাকাটা খরচা করেছো? আজকের ৮৬,৪০০ টাকা, এই দেখো $৮৬,৪০০ কি 24 ঘন্টা থাকে একদিনে, তার প্রতি ঘন্টায় 60 মিনিট, তার প্রতি মিনিটে 60 সেকেন্ড। 24 ইন্টু 60 ইন্টু 60 কত হয়? 86,400 সেকেন্ডস। প্রতিটা সেকেন্ড কাউন্ট করে। আজকে এই যে বসে কাজ করছো, প্রতিটা সেকেন্ড কিন্তু কাউন্ট করে। জানবে এরই মানে সম্মিলিত যোগফল হচ্ছে আমাদের এক একটা দিন, এরই সম্মিলিত যোগফল আমাদের জীবন। কারুর 60 বছর, কারুর 70 বছর, ইন্টু প্রতি বছর 365 ইন্টু এই ৮৬,৪০০ সেকেন্ড। এর বাইরে কিন্তু কারুর হাতে সময় নেই যে না আমি আলাদা 1,00,000 সেকেন্ড সময় পাবো, কেউ পাবে না। প্রত্যেকের জীবন ওইটুকু সময়ের মধ্যে বাঁধা, তার মধ্যে কিন্তু আমাদের সব করতে হবে। তাহলে এভরি সেকেন্ডস কাউন্ট নয় কি বলো? প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে না? আজকে না করে কালকে করব, পরশু করব, তরশু করব, সেই যে দিনগুলো চলে গেল তোমার জীবন থেকে কিন্তু মাইনাস হয়ে গেল। তোমার জীবনটা কিন্তু ওই 50 বছর বা 60 বছর বা 70 বছরের সীমারেখায় বাঁধা, বা 80 বছর ম্যাক্সিমাম। তার মধ্যেও তার তখন আর কাজ কর্মক্ষমতা থাকে না। কাজেই সেই সময়ের মধ্যে তোমাকে যদি কাজ করতে হয়, তাহলে প্রতিটা সেকেন্ডকে তোমায় ব্যবহার করতে হবে। ঠিকভাবে ব্যবহার যারা করেছে তারা তোমাদের মতো জায়গায় বা আমাদের মতো সময়ের মধ্যেই তারা শীর্ষে পৌঁছে গেছে। আর যারা করতে পারেনি তারা গ্রাসরুটে থেকে গেছে, কোনো কিছুই করতে পারেনি। কিছুটা অ্যাচিভ করেছে কেউ, কেউ কিচ্ছু করেনি। সবটাই কিন্তু এফেক্টিভ টাইম ম্যানেজমেন্টের ওপর ডিপেন্ড করছে, তাই না? আর এই কথাটা খুব ইম্পর্ট্যান্ট। ইয়েস্টারডে ইজ হিস্ট্রি, টুমরোজ ইজ আ মিস্ট্রি, বাট টুডে ইজ আ গিফট, দ্যাটস ওয়াই দে কল ইট দ্য প্রেজেন্ট। গিফট বলেই তাকে প্রেজেন্ট বলি। গিফটের আরেকটা নাম কি? প্রেজেন্ট না? প্রেজেন্টেশন না? কি কে কি প্রেজেন্ট পেলি বলে না? কি কি প্রেজেন্টেশন পেলি বলে না? তাহলে প্রেজেন্ট কেন বলছি? প্রেজেন্ট হচ্ছে আমাদের গিফট করছে প্রতিদিন, সেই দিনটাই আমার হাতে আছে। পিছনের দিকটা হিস্ট্রি হয়ে গেছে, সামনের দিকটা মিস্ট্রি, কি হবে আমরা জানি না। একটা গান ছিল তো, আগে ভি জানে না তু, পিছে ভি জানে না তু, তাই না? পুরোনো দিনের একটা গান ছিল, লতা মঙ্গেশকরের গান খুব সম্ভবত, তাই না? জো ভি হ্যায় বাস এক পল হ্যায়। এই আজকের দিনটাই শুধু রয়েছে, এর আগেও কিছু নেই, পিছনেও কিছু নেই। কাজে এই জিনিসটা মনে রাখবে, প্রতিটা দিনকে গুরুত্ব দেবে। এইটা কাল থেকে যদি শুরু করতে পারো, দেখবে তোমাদের জীবন অন্য একটা মাত্রা পাবে, অন্য একটা গতি পাবে। শুধু একটা ক্লাসের সীমারেখায় এই সীমাবদ্ধ থাকে না। আজকের এই ট্রেনিং প্রোগ্রামটা মাথায় রাখবে,
এইটা ভাববে প্রতিদিন সকালে উঠে আমি এই $৮৬,৪০০ পেয়েছি, আজকের মধ্যেই খরচা করতে হবে, এবং প্রতিটা সেকেন্ডকে সেই এফেক্টিভিটি নিয়ে আমি কি খরচা করতে পারছি, মাঝে মাঝে নিজেরা ভাববে। তো জাজমেন্ট, আর্জেন্ট ভার্সেস ইম্পর্ট্যান্ট ম্যাট্রিক্স। এবার আমি একটু শর্টে বলবো। যারা পুওর টাইম ম্যানেজার দেখবে এখানে 4টে ম্যাট্রিক্স আছে। আমি এই জিনিসটায় আসি। এইটা দেখো, দেখো নিচ থেকে ওপরে, হ্যাঁ ওয়াই অ্যাক্সিসে আসছে। ওয়াই অ্যাক্সিস মানে নিচ থেকে ওপরে আসছে, দেখো নট ইম্পর্ট্যান্ট থেকে ক্রমশ ইম্পর্ট্যান্ট হচ্ছে। আর এইদিকে এক্স অ্যাক্সিসে আর্জেন্ট থেকে নট আর্জেন্টে যাচ্ছে। তাহলে 4টে কোয়াড্র্যান্ট পাচ্ছি, তাই তো? বোঝা গেল তো? কারোর অসুবিধা হচ্ছে না বুঝতে? 4টে কোয়াড্র্যান্ট কি কি? ওপরেরটা দেখো ইম্পর্ট্যান্ট অ্যান্ড আর্জেন্ট, বাঁ দিকটা, ওপরের বাঁ দিকে। ওপরের ডান দিকে কি? ইম্পর্ট্যান্টটা তো থেকেই গেল, ওপর দিকে উঠে গেছে, বাট নট আর্জেন্ট। আচ্ছা, নিচে বাঁ দিকে কি আছে? নট ইম্পর্ট্যান্ট বাট আর্জেন্ট। আর নিচের ডান দিকে নট ইম্পর্ট্যান্ট নট আর্জেন্ট। আমাদের প্রত্যেকটা কাজকে কিন্তু এই 4টে ভাগের মধ্যে পড়ে। টাইম ম্যানেজমেন্ট করতে গেলে এটা তোমায় শিখতে হবে যে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু এই কটা কাজের এই কটা ভাগের মধ্যেই ভাগ করা আছে। আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্টটা হচ্ছে সবচেয়ে জরুরি, বুঝতেই পারছো, সেটা ভীষণভাবে প্রয়োজন। আর এইটাই ম্যানেজ হয় এইভাবে। এটা দেখো মোস্ট ইনএক্সপিরিয়েন্স যারা আর পিপল যারা ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে না বা ম্যানেজিং দেয়ার এনভায়রনমেন্ট ঠিকঠাক করতে পারে না, তারা বক্স 1 এবং 3-এ বেশি সময় নষ্ট করে। বোঝা গেল? বক্স 1 এবং 3 কোনটা কোনটা? আর্জেন্টের মধ্যে আসছে না, মানে নট ইম্পর্ট্যান্ট বাট আর্জেন্ট, আর নট আর্জেন্ট বাট ইম্পর্ট্যান্ট, এর মধ্যে বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো পুওর টাইম ম্যানেজার্স টেন্ড টু প্রায়োরিটাইজ টাস্ক and thereby their time. According to who shouted last, হ্যাঁ আমি বলছি আরেকবার বলে দিচ্ছি, আমি ওই পরের এটাই যখন যাব তখন বলে দিচ্ছি। According to who shouted last and loudest. Interestingly, loudness normally correlates to seniority, which discourage most people from questioning and probing the real importance and urgency of tasks received from bosses, senior managers. Any spare time is typically spent in box 4, which comprises only aimless and non-productive activities. Most people spend the least time of all in box 2, which is the most critical area of success, development and proactive self-determination. এই জিনিসটা পুরোটা তোমরা পড়লে তো? ভালো করে আগে পড়ে নাও, তারপর আমি ওই পরের বক্সে গিয়ে ব্যাপারটা বোঝাচ্ছি। আগে বলো সবাই বুঝেছো? পড়াটা পড়ে নিয়েছো? সবাই একটু এই এই এটা পড়ো, এই স্লাইডটা পড়ো যেটা বললাম। সময় দিচ্ছি, পড়ার দরকার আছে এটা। পড়া হয়ে গেলে হ্যাঁ স্যার বলবে, যে কেউ একজন পড়ে নিলে তারপর আমি এগোবো। এই শক্ত শক্ত কথাগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো, দেখবে তোমাদের একদম জলের মতো হয়ে যাবে। পড়বার সময় শক্ত লাগছে না একটু? হ্যাঁ আমি ক্লিয়ার করে বলবো তো বিপাশা পাত্র, চিন্তা করার কিচ্ছু নেই। পড়া হয়ে গেলে পুরোটা ক্লিয়ার করবো বলেই তো পড়তে বলছি। বিপাশার কোনো চিন্তা নেই, আমি জানি এটা শক্ত লাগবে তোমাদের, কিন্তু এটা বুঝে নিতে হবে। আচ্ছা, এবার পরের ইয়েতে যাচ্ছি, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা 1 নম্বর বক্স হচ্ছে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট, 2 নম্বর বক্স হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্ট্যান্ট,
3 নম্বর বক্স হচ্ছে নট ইম্পর্ট্যান্ট বাট আর্জেন্ট। 4 নম্বর বক্স হচ্ছে নট ইম্পর্ট্যান্ট নট আর্জেন্ট। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, আমরা এইভাবে সব কাজকে যদি সাজিয়ে নিই, তার মধ্যে আমরা কোন দুটো কাজের মধ্যে সবচেয়ে বেশি সময় নষ্ট করি, সময় দিই আর কি, জানবে। আমরা সবচেয়ে বেশি যারা পুওর টাইম ম্যানেজার, যারা ঠিকঠাক টাইম ম্যানেজ করতে পারছি না, তারা 1 আর 3 নম্বর বক্সে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি। 1 আর 3 নম্বর কি, শুধু আর্জেন্টটা বেশি, কোনোটা ইম্পর্ট্যান্ট কোনোটা অনইম্পর্ট্যান্ট। নট ইম্পর্ট্যান্ট হতে পারে কিন্তু সেটা আর্জেন্ট। আর্জেন্টটা কিভাবে তৈরি হয়, তোমার কোনো লোক গুরুত্ব দিচ্ছে, আরে ওইটা খুব ইম্পর্ট্যান্ট, তুই দেখ, তুই এটা কর ওটা কর, কিন্তু ওটা হয়তো সেটা তোমার তোমার পক্ষে হয়তো ততটা ইম্পর্ট্যান্ট না। অন্য একজন লোকের বাড়িতে গিয়ে দেখে আয় তাকে, তার প্রেশারটা দেখে দিয়ে আয়, ও অনেকবার করে বলে গেছে, অবশ্যই সেটা জরুরি, আমি বলছি না দরকার নেই, কিন্তু তার আগে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যেটা তোমার পক্ষে ইম্পর্ট্যান্ট অথচ নট আর্জেন্ট। এরকম উদাহরণ বলো হয় কিনা, প্রচুর লাইফে এ করতে হয় কিনা, যে তুমি ইম্পর্ট্যান্ট আর আর্জেন্ট যে কাজ সে তো তোমার থেকে এমনি বার করে নেবে লোকে, ইম্পর্ট্যান্ট আর আর্জেন্ট কাজ তুমি কি ফেলে রাখতে পারবে না, 1 নম্বর বক্সকে তোমায় বার করতেই হবে। কিন্তু আর কিছু আছে যেটা হয়তো তোমার পক্ষে অতটা ইম্পর্ট্যান্ট নয় কিন্তু আর্জেন্ট, পুজোয় বেরোতে হবে, সে যাই হয়ে যাক, পুজো একটা আসছে আমি বেরোবো না, সেটা ইম্পর্টেন্ট না হলে কি হবে, সেটা আর্জেন্ট হয়ে গেল, কারণ আর পুজো কবার আসে। আরে আগে ভাবতে হবে যে সেই সময়টায় তোমার আরেকটা কিছু করার দরকার ছিল কিনা, পড়ার পার্টটা হয়তো আরেকটু এগিয়ে রাখলে তারপরে পুজোর পরেই যে পরীক্ষাটা সেখানে একটু ভালো করতে পারতে, তাই নয় কি? সেটা তখন হয়তো আর্জেন্ট ছিল না, কারণ পুজোর মধ্যেই পরীক্ষা নয়, কিন্তু সেই সময় তোমায় অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা করে যদি পড়তে, সেটা পরে তোমাকে কাজে দিত। কিন্তু পুজোর সময় 0 আওয়ার্স হয়ে গেল পড়াশুনোটা। সেইটাই তোমায় বোঝাতে চাইছি, যে এইটাই ওনারা বোঝাতে চাইছেন, যে আমরা হয় 1 আর 3 এর মধ্যে সময়টা নষ্ট করি, ইম্পর্ট্যান্ট এবং আর্জেন্ট এবং নট ইম্পর্ট্যান্ট এবং আর্জেন্ট। আর যারা বেশিরভাগ সময়টা তারপর যখন মনে হয় যে না আর কিছু করার নেই, তখন যেটা ইম্পর্ট্যান্টও নয় আর্জেন্টও নয় সেরকম কাজের জন্য খরচা করি। কিন্তু ইম্পর্ট্যান্ট কিন্তু আর্জেন্ট নয়, যেটা পরে করা যায় সেইটার জন্য কিন্তু আমরা এখন থেকে কোনো সময় দিই না। ধরো 6 মাস পরে তোমাকে একটা জিনিস জমা দিতে হবে, কিন্তু সেটা হয়তো 100-200 পাতার একটা লেখা, সেটা তোমায় লিখতে হবে। তুমি যদি এখন থেকে 5 পাতা করে লিখতে, কি হতো, 1 মাসের মধ্যে তোমার 150 পাতা লেখা হয়ে যেত, পরের মাসে 50 পাতা আরো লিখে নিতে। তুমি যখন জমা দেওয়ার সময় হয়ে গেল তখন তোমার কাজটা রেডি। কিন্তু বেশিরভাগ সময় দেখবে ওটা যখন নট আর্জেন্ট ইম্পর্ট্যান্ট থেকে ইম্পর্ট্যান্ট আর্জেন্টে আসবে, তখন তুমি কাজটা করবে, তা নাহলে তুমি করবে না। কাজগুলো কিন্তু মাঝে মাঝে পাল্টে যায়, বুঝেছো তো? যখন পরীক্ষার আগের দিন না আসবে তখন আমরা পড়ি না, কিন্তু যেটা নট আর্জেন্ট, ধরো জানুয়ারি মাসে ডিসেম্বরে যে পরীক্ষাটা হবে সেটা আর্জেন্ট নয়, কিন্তু জানুয়ারি মাসেও কিন্তু তার জন্য কিছুটা পড়াশুনো করার দরকার ছিল, সেটা ইম্পর্ট্যান্ট ছিল। বুঝেছো কিনা বলো, তোমরা এবার কথাটা বুঝলে কিনা বলো, এইটুকু যেটুকু বললাম। চ্যাটে লেখো, তবে আমি এগোবো, নাহলে এগোবো না। না বুঝে থাকলে আবার বলো, আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, ভালো, তোমরা সবাই বুঝেছো, ইন্টেলিজেন্ট তোমরা। এবারে দেখে নাও যে আর্জেন্ট আর ইম্পর্ট্যান্টের ক্ষেত্রে কি অ্যাকচুয়াল করা উচিত। ডু নাও, ডু ইট নাও, এখনই করতে হবে। কি কি? প্ল্যান টাস্ক অর প্রজেক্ট ওয়ার্ক নাও ডিউ। কোনো একটা প্ল্যান টাস্ক রয়েছে, প্রজেক্ট ওয়ার্ক রয়েছে, এক্ষুনি দরকার। যেমন পরীক্ষা তোমার এখন শিরে সংক্রান্তি, তোমাদের পড়তেই হবে। ডিম্যান্ডস ফ্রম সুপিরিয়ার্স অর কাস্টমার্স, হয়তো কোনো একটা দোকান খুলেছো, সেখানে কাস্টমার ডিমান্ড করছে 1 ঘন্টার মধ্যে তোমায় সাপ্লাই দিতে হবে, সেটা ইম্পর্ট্যান্ট। হুম, কার স্লাইড চেঞ্জ হয়নি? আমি তো স্লাইড চেঞ্জ করিনি, আমি তো আর্জেন্ট নট আর্জেন্ট ওটাই খুলে রেখেছি। বিপাশা, স্লাইড তো ওটাই চলছে, আমি তো চেঞ্জ করিনি, ওখানেই ভেতরে পড়ছি, দেখো প্ল্যান টাস্ক অর প্রজেক্ট ওয়ার্ক। ঠিক আছে ঠিক আছে, দেখো প্ল্যান টাস্ক, সরির কিছু নেই, এটা তো বলবেই, তুমি ভালো দেখার চেষ্টা করছো, এটা তো হতেই পারে। দেখো প্ল্যান টাস্ক অর প্রজেক্ট ওয়ার্ক নট ডিউ। আচ্ছা, ডিম্যান্ড, কাস্টমার ডিম্যান্ড করেছে তোমায় দিতে হবে, সুপিরিয়ররা ডিম্যান্ড করেছে, 3 স্যার চেয়েছে এটা এক্ষুনি আমাকে রেডি করে দিতে হবে, সেটা তো আমি এখন দেরি করতে পারবো না, তাই না? আচ্ছা, মিটিংস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টস, কোনো একটা মিটিং আছে, যেমন আজকে এই মিটিংটা তোমাদের অ্যাটেন্ড করতেই হবে, ফতোয়া হয়ে গেছে, নাহলে তো এইবারে যাবে, এবার পিআইসি ম্যাডাম ধরে দেবে সবাইকে, তাই তো? তাহলে অ্যাটেন্ড করতে হবে, কাজে এটা ইম্পর্টেন্ট অ্যান্ড আর্জেন্ট, আমি মানছি, এটা তোমরা অ্যাটেন্ড করবেই। রিপোর্টস অ্যান্ড আদার সাবমিশন, কিছু রিপোর্ট দিতে হবে, কিছু লিখতে হবে, ওই যে আজকে সকালে যেগুলো সব লিখে টিকে তোমরা পাঠালে,
স্টাফ ইস্যুস অর নিডস, কোনো স্টাফের ইস্যু বা নিড থাকলে সেটা, প্রবলেমস রেজলিউশন, ফিক্সেস, এগুলো সব দিতে হবে। এগুলো হচ্ছে আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট। এবার হচ্ছে নট আর্জেন্ট অথচ ইম্পর্টেন্ট, সেগুলো ক্ষেত্রে তোমাদের কি করা উচিত? প্ল্যানিং, প্রিপারেশন, শিডিউলিং, তার কিন্তু একটা প্ল্যান করে রাখতে হবে, তার শিডিউল করে রাখতে হবে যে না এই সময় আমার এটা করতে হবে। রিসার্চ, ইনভেস্টিগেশন, ডিজাইনিং, টেস্টিং, এগুলো আগে থেকে কাজ শুরু করতে হবে। নেটওয়ার্কিং, রিলেশনশিপ বিল্ডিং, কারোর সঙ্গে কথাবার্তা বলে একটা রিলেশন তৈরি করে রাখতে হবে, যেটা তুমি যদি 11th আওয়ারে কাজের সময় যাও তখন বলো ও এখন কাজ এসছে, এখন তুমি এসে কথা বলছো, তার আগে তোমায় কথা বলে রাখতে হবে কোনো গাইডের সঙ্গে, কোনো টিচারের সঙ্গে। থিঙ্কিং, ক্রিয়েটিং, ডিজাইনিং, কিছু কাজ করছো, কিছু ক্রিয়েশন করছো, সেটা তোমার জন্য জরুরি হতে পারে। কোনো ভিডিও তৈরি করছো, সেগুলো ডিজাইন করা, সেগুলো তোমাকে একটু একটু করে কাজটা এগিয়ে নিতে হবে। সিস্টেমস অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্টস, আস্তে আস্তে একটা প্রসেসে আনতে হবে যে একটু একটু করে করে এগুলো এগুলো এক্ষুনি পুরোটা করব না, কিন্তু একটু একটু করে করব। ইম্পর্টেন্ট আর আর্জেন্ট যেমন আমি এক্ষুনি সবটা করব, এটা সবটা করব না। অ্যান্টিসিপেশন অ্যান্ড প্রিভেনশন, ডেভেলপিং চেঞ্জ, ডাইরেকশন, স্ট্র্যাটেজি, এগুলো সব নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্টে পড়ছে, যেটা আমরা ভীষণভাবে নেগলেক্ট করি। তৃতীয়ত, নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট, সেগুলো কিন্তু রিজেক্ট অ্যান্ড এক্সপ্লেন, তাদের সবিনয়ে প্রত্যাখ্যান করে দেওয়া উচিত। 3 নম্বরটা যেটা আমরা করি, ট্রিভিয়াল রিকোয়েস্ট ফ্রম আদার্স। হয়তো কেউ একজন বলেছে এই আমার ইয়েতে না তুই খুব ভালো সেলাই করে ওটা করে দিস, আমাকে তুই একটা ওরকম সোয়েটার বুনে দিয়ে দিয়েছিস তো বাবা শীত পড়ার আগে, তাহলে হয়ে গেল তোমার আর্জেন্ট, কালকেই তোমাকে বুনতে বসতে হবে। কিন্তু এইটা বুনতে বসে তুমি যে কাজ করবে, এখন পড়াশোনা কি করে করবে তুমি বলো? তাহলে সেটা আর্জেন্ট হয়ে গেল, কিন্তু সেটা কি খুব ইম্পর্টেন্ট? তুমি না করলে সেটা অন্য কেউ করে দিতে পারে, অথবা সে পয়সা দিয়ে সেটা কিনে নিতে পারে, বা তুমি তাকে পয়সা দিয়ে কিনে দিতে পারো। তাহলে সেই জায়গায় সময় নষ্টটা যাতে না হয়, সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। অ্যাপারেন্ট এমার্জেন্সি, যে এমার্জেন্সির কোনো মানে নেই, তো তুমি তোমার হাসপাতালে কাজ করছো, অনুরোধের আসর, পাশের বাড়ির বা পাশের পাড়ার কেউ ভর্তি হয়েছে, এই তুমি তাকে 5 বার গিয়ে দেখে এসো। অবশ্যই একবার তুমি তাকে দেখে এসো, বা তার যাতে ঠিকঠাক চিকিৎসা হয় সেটা তুমি দেখো। তারপরে কিন্তু রেসপন্সিবিলিটিটা তোমার হয়ে গেল না। ওখানে ব্যাপারটা এমন হয়ে গেল যে যেহেতু তুমি এই হাসপাতালে কাজ করো মানে রেসপন্সিবিলিটিটা তো তোমার। তারপর আর তার বাড়ির লোকরা আর আসছে না, আরে তুই তো তার মেয়ের মতো তুই আছিস, আর চিন্তা কি, আমরা তো নিশ্চিন্ত। এই যে কথাগুলো বলা, তার মানে কিন্তু তোমাকে একটা নট ইম্পর্ট্যান্ট কাজকে আর্জেন্ট করে তোমার উপর চাপিয়ে দেওয়া। এই ব্যাপারটা তোমরা কি বুঝতে পারছো? পারলে চ্যাটে লেখো। আমি যেটা বললাম বুঝতে পারলে? 3 নম্বর বক্সটা খুব জরুরি বোঝা। হ্যাঁ, হাত তুলছো মানে কি বুঝতে পারছো? ইয়েস অর নো, বুঝতে পেরেছো না পারোনি? যে এইরকম তোমাদের সিচুয়েশন হয় কি হয় না? এরকম সিচুয়েশন হয় তো, যে এই বিপাশা তুই ওখানে কাজ করিস, তোর তো চিন্তা নেই, তুই তো ওর মেয়ের মতো ভর্তি হয়েছে, তুই দুবেলা গিয়ে দেখে আসবি, তোর ডিউটি থাক না থাক তুই গিয়ে দেখে আসবি। এবার সেটা দেখতে গিয়ে তোমার যে ক্লাস করা হচ্ছে না, তোমার পড়া হচ্ছে না, সেটা কিন্তু তাদের কিছু কনসার্ন না। তখন তুমি খুব হাসি মুখে তাকে বলতে হবে যে মেসোমশাই আমি তো এইটা এখন এতটা যেতে পারবো না, আমার তো এইরকম কাজ আছে, বা সোয়েটারটা তো আমার পক্ষে এখন বোনা সম্ভব না, আমার পরীক্ষা আছে সামনে। এই জিনিসটা বোঝাটা খুব জরুরি। এগুলোকে থ্যাঙ্ক দিয়ে না করে দেওয়াটা খুব জরুরি। এটা যে করতে পারে, হ্যাঁ, যে করতে পারে, একদম একদম ওয়ার্ডে ভর্তি হলে এরকম খুব হয়, জানি তো আমি। বিপাশা ঠিক কথা বলেছে। এবং আমি তোমাদের, তো আমিও তো তোমাদের সঙ্গেই চলছি এতদিন ধরে, আমি কি জানি না? তো আমাদেরও এটা ফেস করতে হয়, এই তোর ওখানে ভর্তি হয়েছে তুই গিয়ে দেখে আসবি, তোর ডিপার্টমেন্ট না হয় না হোক তুই গিয়ে দেখে আসবি। আরে কাকু ভর্তি হয়েছে, কাকুকে তো দেখতেই হবে, তুই বল কে আছে কাকুর। আরে সব বুঝলাম, কিন্তু আমার নিজের কাজটা কে দেখে দেবে বল? আমি যদি তারপরে পরের দিন ফেল করি, তখন কি কাকু এসে বলবে আরে তুই আমাকে দেখতে গিয়ে ফেল করলি? কেউ বলবে না, তখন তুই পড়িসনি বেটা, তুই ফেল করেছিস। তো এই যে জিনিসটা বুঝতে হবে, এই আর্জেন্ট অথচ নট ইম্পর্টেন্ট কে সময়টা কমাতে হবে। মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাপিয়ারিং অ্যাজ কমপ্লেন্টস, তোর নামে কমপ্লেন হয়ে গেল তোমার নামে, আরে ও তো দেখেই না, ও তো আসেই নি, ও তো অফিসে হাসপাতালেই এলো না, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, তখন বাড়ির লোককে হয়তো বলেছে, বললো আমাদের সম্মান চলে গেল, মাথা কাটা গেল, তুমি একবার দেখতে পারলে না। তখন তোমার ঘরের লোক হয়তো তোমাকে এই কথা বললো। পয়েন্টলেস রুটিনস অর অ্যাক্টিভিটিস, যেগুলোর কোনো দরকার নেই সেখানে যেতেই হবে। বলে গেছে অমুক জায়গার মেশো বলে গেছে সে দেওঘরে যেতেই হবে, ওই সময় ওদের একটা বিশাল উৎসব থাকে, ওখানে যেতেই হবে। তো তোমার পরীক্ষা রয়েছে হয়তো। অ্যাকুমুলেটেড আনরিজলভ ট্রিভিয়া, এই যে জিনিসগুলো, এই 3 নম্বর পয়েন্টটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আর 2 নম্বরকে আমরা গুরুত্ব দিই না, যেটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, সেইটার জন্য আমরা কিন্তু লং টার্মে অনেক ফেল করি, প্রবলেম হয়। হুম, এই তো বললাম তোমাদের বাস্তব সমস্যার উপরেই তো আজকের ক্লাসটা দাঁড়িয়ে আছে, এবং
এগুলো সলভ করতে হবে নিজেদের। এই 4টে বক্স নিজেরা তৈরি করবে গিয়ে। তোমাদের একটা টাস্ক দিলাম, কি কি কাজ আছে আগামী, এই 4টে বক্সে ভাগ করে লিখে রাখবে এবং 3 নম্বর বক্সের কাজগুলোকে যথাসম্ভব ঘাড়ের থেকে নামাবার চেষ্টা করবে। এক্সপ্লেন করে বলে বুঝিয়ে, এমন না যে না পারবো না দেখবো না, ওরকম স্বার্থপর ভাবে না। তুমি বলবে যে অবশ্যই আমি একবার গিয়ে দেখে আসবো, কিন্তু মেসমশাই আমার তো আর ডিউটি নেই ওখানে, আর আমার খুব আর্জেন্ট একটা কাজ বাড়িতে রয়েছে, কাজেই তারপরের দিন থেকে আপনাকে কিন্তু একটু গিয়ে দেখে আসতে হবে। এই যে বিষয়টা বোঝানো, যে দরকারটা যে তোমার, ইম্পর্টেন্সটা যে অন্যের, সেইটা বোঝানো, সেটা খুব জরুরি। আর রেজিস্ট্যান্ট সিজ 4 নম্বর যে জায়গাটা, সেটা একদম কমিয়ে দেওয়া ভালো। কমফর্ট অ্যাক্টিভিটি করবে না বলছি না, কম্পিউটার গেমস, সার্ফিং, মোবাইল সার্ফিং, নেট সার্ফিং, এক্সেসিভ সিগারেট খাওয়া, ব্রেক নিয়ে সিগারেট, এই চল একটা সিগারেট খেয়ে আসি, ও অনেকক্ষণ কাজ করে ফেলেছি একটা সিগারেট খাই, এই যে জিনিসটা রিল্যাক্সেশনে অন্য কোনো পদ্ধতি হতে পারে, সিগারেট খাওয়াটা কোনো পদ্ধতি হলো না। চ্যাট, গসিপ, সোশ্যাল কমিউনিকেশন, সবাই মিলে বসো একটুখানি পরনিন্দা পরচর্চা, যেটা পিএনপিসি আমরা বলি, সেই জিনিসগুলো হচ্ছে 4 নম্বর বক্সের কাজ। ডে ড্রিমিং, শুয়ে শুয়ে ভাবছি আমি এই হয়ে যাব, আমি ওই হয়ে যাব, এটা যদি আমার থাকতো তাহলেই আমি ওটা হয়ে যেতাম। রিডিং ননসেন্স, যেগুলো কোনো মানে নেই, যে কাজ, যে বইগুলো পড়ে আমার কোনো লাভ হবে না, সেই বই পড়ছি। আননেসেসারি অ্যাডজাস্টিং ইকুইপমেন্ট, কোনো একটা ইকুইপমেন্ট নিয়ে আমি সারিয়ে যাচ্ছি সারাদিন ধরে, সেটা দরকার নেই আমার সারানোর, সেটা সারানোর জন্য লোক ডাকলে 5 মিনিটে সে সারিয়ে দেবে। এমবেলিশমেন্ট অ্যান্ড ওভার প্রোডাকশন, খুব বেশি কাজ করার চেষ্টা করছি, অনেক কিছু যেগুলো আমার না করলেও চলবে। এইবারে এই জিনিসটা দেখো তুমি কি কি করবে। ডু ফার্স্ট, প্রথমে করবে ইম্পর্ট্যান্ট অ্যান্ড আর্জেন্ট, সাবজেক্ট টু কনফার্মিং দ্য ইম্পর্ট্যান্স অ্যান্ড দ্য আর্জেন্সি অফ দিস টাস্কস, ডু দিস টাস্ক নাও। আচ্ছা, এই আজকে যেখানে কেটে যাবে, কালকে 3:30 আমরা সেখান থেকেই শুরু করব। এরপরে কিন্তু আর আমি কোনো নতুন আজকে আর নতুন কোনো সেশন শুরু করছি না। কালকে 3:30 থেকে আবার এখান থেকে শুরু করব। টাইম ম্যানেজমেন্টে কিছুটা বাকি থাকে আমি বুঝতে পারছি, তারপর অ্যাঙ্গার এবং স্ট্রেস ম্যানেজমেন্টে চলে যাব। সফট স্কিল এবং টাইম ম্যানেজমেন্টটাই খুব ইম্পর্টেন্ট, এটা দেখে নাও। সবাই বুঝে নাও, আর কিন্তু জয়েন করবে না তোমরা কেউ, এইটা এবার কেটে গেলে এইটা পড়তে পড়তে শুনে নাও। ডু ফার্স্ট, এটা তোমরা সবার আগে করবে। এই 4টে বক্সে কিন্তু আজকে গিয়েই সবাই লিখবে, লিখবে তো নিজের ফিউচার কাজগুলো সবাই লিখবে তো এভাবে, কথা দিচ্ছ? এবং সারা লাইফ এটা লেখার চেষ্টা করো, তোমাদেরই লাভ হবে। এই 4টে ভাগ করে লিখবে। প্রথম কথা, কোনটা ইম্পর্ট্যান্ট আর্জেন্ট সেগুলো প্রথমে করো। দ্বিতীয় কথা হচ্ছে লেস আর্জেন্ট যেগুলো, সেগুলোকে ইম্পর্ট্যান্ট বাট নট আর্জেন্ট সেগুলো করো। ক্রিটিক্যাল টু সাকসেস, এটা কিন্তু ভবিষ্যতে তোমার আরো বড় হয়তো একটা সাকসেস দেবে। প্ল্যানিং, স্ট্র্যাটেজিক থিঙ্কিং, এই যে পিজি করে, পোস্ট গ্রাজুয়েশন করার পড়া এক্ষুনি লাগছে না, কিন্তু না করতে করতে আলটিমেটলি চলে আসে প্রতিবারই পরীক্ষার সময়, তখন মনে হয় ইস, কেন পড়লাম না সারা বছরটা। আর যখন বছরটা শুরু হয় তখন ধুর এখন কি পড়বি, ও 6 মাস আগে শুরু করলেই হবে, 6 মাস আগে হচ্ছে দূর, 3 মাস বাদে আগে শুরু করলেই হবে। এই যে ডিসাইডিং ডাইরেকশনস অ্যান্ড এইমস, কোথা থেকে শুরু করবে সেটা, প্ল্যান টাইম স্লটস অ্যান্ড পার্সোনাল স্পেস ফর দিস টাস্ক, এর জন্য তোমার নিজের জায়গা বার করতে হবে। আর তৃতীয়টা হচ্ছে ডেলিগেট, অন্য লোককে কাজটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করো। স্ক্রুটিনাইজ অ্যান্ড প্রোব ডিমান্ড, সত্যি কতটা দরকার আছে, অবশ্যই শেয়ার করবো রেকর্ডিংটা, আর কতটা দরকার আছে হেল্প অর্গানাইজ অরিজিনেটার্স টু রিঅ্যাসেস, আরেকবার তুমি ভাবো যে এগুলোর পেছনে কতটা সময় দেবে, কোনটা নিতান্ত দরকার, কোনটা না করলে খুবই খারাপ হবে, সেগুলো করো। 3 নম্বর বক্সের বাকিটা যতটা পারবে রিজেক্ট করো, অ্যাভয়েড করো এবং অন্য কাউকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো, যারা ওই কাজটা করলে তাদের অতটা ক্ষতি হবে না। আর ডোন্ট ডু, যেটা একদমই করা উচিত হবে না, যেটা নট ইম্পর্ট্যান্ট এবং নট আর্জেন্ট, যেটা তোমার কোনো আর্জেন্সিও নেই, এটা করে তোমার কোনো লাভও নেই, ওই বসে বসে মোবাইল একটুখানি সার্চ করলাম, নেট করলাম, এইগুলো করে কিন্তু আলাদাভাবে কোনো লাভ তোমার এতে আসবে না। অবশ্যই রিক্রিয়েশনের জন্য, রিল্যাক্সেশনের একটা টাইম দরকার, কিন্তু সেটা অবশ্যই এমন হবে না যাতে তোমার কাজের সময়টাকে সেটা কেড়ে নেবে, বা এমন রাত্রে হয়তো করলে সার্ফিং, তারপরে রাত্রে ঘুম হলো না, পরের দিন তুমি কাজটাই করতে পারলে না। তো এই 4টে জিনিস মাথায় রাখতে হবে। আর্জেন্ট ভার্সেস ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্স। এইবার একটা খুব ইম্পর্ট্যান্ট প্যারেটো রুল, আমি জানি না এটা শুরু করব